আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের এই মিটিংয়ে যুক্ত হওয়ার জন্য। বিশেষ করে আমরা যারা ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আছি, বর্তমান প্রেক্ষিতে আমাদের চাকরি বাজারের পরিস্থিতি বা চাকরির যে বর্তমান অবস্থা, সেই প্রেক্ষিতে আমরা এক একজন বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। যেহেতু আমাদের অপরচুনিটি প্লাস আমাদের যে বর্তমান যে অবস্থা, সেই প্রেক্ষিতে আমরা অনেকেই অ্যাপ্লাই করি, আবার অনেকে দেখা যায় অ্যাপ্লাই করার পর সঠিকভাবে সব কিছু পাঠানোর পরও আমরা ইন্টারভিউ কল পাই না, মেসেজও পাই না, এরকম অবস্থা। তো অনেকেই ইনবক্সে বা কমেন্টে বলেন যে ভাই এত অ্যাপ্লাই করি বা আপনারা এত সিভি নেন, তো আমরা তো রেসপন্স পাই না। আসলে মূল বিষয়টা কি? এটা কি আপনারা পাঠান না, নাকি আমাদের পাঠানোটা সঠিকভাবে হয় না? এই প্রশ্নটা সবাই প্রায় করে থাকেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, থ্যাংক ইউ। তো আসলে আমাদের বর্তমানে চাকরি পাওয়ার অনেকগুলো সোর্স আছে। তার মধ্যে ফার্স্ট যেটা বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয়, বিডি জবস সম্পর্কে আমরা অনেকেই আছি জানি, আবার অনেকে আছে বিডি জবস সম্পর্কে আইডিয়া নেই। তো বিডি জবসের পাশাপাশি ফেসবুকে বিভিন্ন গ্রুপ, তারপর দেখা যায় একসময় পত্রিকার মধ্যে আমরা সার্কুলার পাইতাম, বা বন্ধুবান্ধব বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখা যায় অনেকে অনেক সময় সিভি ড্রপ করে। তো সেই প্রেক্ষিতে এগুলো আগে এক ধরনের সোর্স ছিল। বর্তমানে কিন্তু আপনারা জানেন প্রত্যেকটা কোম্পানির কিন্তু প্রোফাইল বড় হচ্ছে, ম্যানেজমেন্ট বড় হচ্ছে, ঠিক আছে। যেগুলা গ্রুপ কোম্পানি, সেসব কোম্পানি তো আরও অবস্থা আরও ভালো। কারণ দেখা যায় যখন নতুন একটা ফ্যাক্টরি হয়, তখন কিন্তু অনেক অপরচুনিটি আসার কথা, কিন্তু আমরা সার্কুলার পাই না। আমরা কেউ সার্কুলার ছাড়লেও দেখা যায় আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি না, বা অ্যাপ্লাই করার পরও দেখা যায় আমাদেরকে ডাকে না। ইন্টারনালভাবে দেখা যায় অনেক সময় ম্যান পাওয়ার নিয়ে নেয়, যে জায়গায় নেওয়ার কথা 5 জন, সেই জায়গায় নিচ্ছে 2 জন। তো সেই প্রেক্ষিতে আজকে যে মূল যে টপিক নিয়ে আমরা কথা বলবো, আমরা শুরুতে আমরা সিভির বিষয়ে কথা বলবো, তারপর হচ্ছে আমরা বিডি জবসের বিষয়ে কথা বলবো, তারপর আমরা লিঙ্কডিনটা রাখবো। এই 3টা টপিক নিয়ে আজকে আমাদের মূল কথা হবে। পরবর্তী যখন আমরা অন্য কোনো প্রোগ্রাম করব, তখন হয়তো অন্যান্য বিষয় নিয়ে ভাইবা বা লিখিত পরীক্ষা ওগুলা নিয়ে আমরা কথা বলবো। মূলত আজকে যে বিষয়টা, আমরা এত অ্যাপ্লাই করি, তারপরেও কেন ইন্টারভিউ কল পাই না। দেখেন, বর্তমান প্রেক্ষিতে কিন্তু ইঞ্জিনিয়ারদের কিন্তু আপনার সংখ্যা বেড়ে গেছে। দেখা যায় একটা সার্কুলার হইলে সবাই অ্যাপ্লাই করে। এর মধ্যে আবার দেখা যায় আমরা অনেকে সার্কুলার পড়ি না, উপরে হেডলাইনে লেখা আছে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নিবে, তো নিচের লেখা আমরা পড়ি না। তো ওইটা ডেডলাইনটা কি আছে কি না, বা ওইটা আসলে আমার জন্য প্রযোজ্য কি না, বা আমার সাথে মিলতেছে কি না, বা দেখা যায় অনেক সময় বয়স, যেহেতু আমরা বিডি জবসে যখন অ্যাপ্লাই করি আমাদের বয়সটা মেনটেন করো, এখানে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু সব কিছু লেখা থাকে। আমরা কিন্তু বেশিরভাগই সার্কুলার পড়ি না, পড়ে আমরা অ্যাপ্লাই করে দিই। এটা একটা বড় সমস্যা। তো সিভির প্রেক্ষিতে আমি প্রথমে সিভির বিষয়ে বলবো, আপনারা একটু রেসপন্স করেন মাঝে মাঝে, কারণ দেখা যায় নেটওয়ার্কের সমস্যা হলে আবার আপনারা আমার কথা শুনতে পাবেন না। আচ্ছা, সিভির যে বিষয়টা, সিভি আসলে বর্তমান আমরা দেখা যায় পলিটেকনিকে থাকা অবস্থায় বা বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকা অবস্থায় আমরা দেখা যায় তখন গিয়ে আমরা একটা সিভি বা প্রোফাইল বা রিজিউমি যাই বলেন আমরা তৈরি করি, ঠিক আছে। তারপর দেখা যায় আমরা আর পরে আপডেট করি না। দেখা গেল আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন, তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে ওখানে কিন্তু আপনি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট পাচ্ছেন। অনেকেই বলে ভাই সিভির মধ্যে কী লিখবো? দেখেন, সিভির মধ্যে আপনি অনেক কিছু লিখতে পারবেন। অনেকে বলে যে ভাই আমি তো ফ্রেশার, আমি কি লিখবো? দেখেন, আপনি যখন একটা সিভি তৈরি করবেন, অবশ্যই আপনার যোগাযোগের জন্য একটা তথ্য থাকবে, আপনার ফোন নাম্বার থাকবে, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর ব্লাড গ্রুপ, তারপর হচ্ছে আপনার এক্সট্রা কোনো কারিকুলাম থাকে কিনা। পলিটেকনিক্যালে থাকা অবস্থা দেখা যায় আমরা বিভিন্ন ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছি। দেখা যায় 1 সপ্তাহ, বা আমি বিএসসি ভাইদের উদ্দেশ্যেও বলবো, দেখা যায় আমাদের ভার্সিটিতে থাকা অবস্থা আমরা বিভিন্ন ছোটো অ্যাচিভমেন্টগুলো আমরা অর্জন করি, কিন্তু সেগুলো আমরা সিভির মধ্যে তুলে ধরি না। এটা তুলে ধরবেন। তারপর 8ম সেমিস্টারে আমরা যখন ডিপ্লোমাদের ক্ষেত্রে বলতেছি,
অষ্টম সেমিস্টারে আমরা কি করি, আমরা কলেজ থেকে আমরা তো আমাদের তো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আছে 3 মাসের। তারপরে আমরা কলেজে যার যার ডিপার্টমেন্ট অনুযায়ী আমরা একটা গ্রুপ করে আমরা প্রজেক্ট করি না। যেমন আমি নিজে করছি সোলারের প্রজেক্ট, এরকম আমরা অনেকেই বিভিন্ন প্রজেক্ট করি, বা কেউ প্রজেক্টে থাকে, কেউ গুরুত্ব দেয় না। ঠিক আছে, সেই প্রজেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি ইচ্ছা করলে সেই প্রজেক্টটিও আপনার সিভির মধ্যে তুলে ধরতে পারেন খুব সহজেই। সেটা প্রজেক্টের নাম, বা কতজন ছিলেন, বা কি কি প্রজেক্ট থেকে আপনারা কিভাবে প্রজেক্টটা তৈরি করছেন, এটা নিয়ে কিন্তু টোটালি একটা সামারি আপনারা তৈরি করতে পারেন। এটাও কিন্তু সিভির মধ্যে দিতে পারেন। আর রেফারেন্সের বিষয়ে অনেকে বলে যে ভাই রেফারেন্স কয়টা দিব। দেখেন, রেফারেন্সটা আসলে এটা দিলেও ভালো, না দিলেও ভালো। এটা সিভির লাস্টে গিয়ে এটা একটা সৌন্দর্য। আপনি পলিটেকনিক্যালে দেখা গেলো এক স্যারের দিলে কখনো কিন্তু কল দেয় না। আপনি যখন কোনো একটা কোম্পানিতে চাকরি করবেন, সাপোজ আমি এখন হামিম গ্রুপে আছি, ঠিক আছে, এখন আমি সোনোটেক্সে যাব বা আমি স্কোয়ারে যাব, তখন আমি যে পজিশনে আছি, যেমন আমি এখানে আছি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আমি এখন স্কোয়ারে যাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সিনিয়র ইঞ্জিনিয়ার। তো তখন কিন্তু আমার কিন্তু অভিজ্ঞতা আছে। তখন কিন্তু ওই কোম্পানিগুলো কিন্তু ভেরিফাই করবে যে আসলেই সেই ছেলেটা ওইখানে এই পজিশনে আছে কি না। বা অনেক সময় অনেক কোম্পানি বলে যে আপনি যে স্যালারি পান কত, যে আমি 30,000 টাকা পাই, তো আপনি কি কোনো ডকুমেন্ট দেখাইতে পারবেন, এটাও কিন্তু অনেক সময় প্রশ্ন করে। তো এক্সপিরিয়েন্স যারা, ওদের ক্ষেত্রে আলাদা। নর্মালি আমাদের ফ্রেশারদের এত ভেরিফাই হয় না যে টিচারকে ফোন দিবে, এরকম টাইম নাই, একটু ফোনই দেয় না। জাস্ট এটা একটা সৌন্দর্য, বা এটা দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, একটা রেফারেন্সের বিষয়টা বললাম। তারপর হচ্ছে ছবি। আমরা ছবিটা কি করি, 5 সেমিস্টার বা 6 সেমিস্টারে থাকা অবস্থায় বা এসএসসি পাস করার পর একটা ওই ছবিটা আমরা ব্যবহার করি। অনেক ভাইদেরকে দেখছি আমি, যেহেতু আমরা সিভি নিয়ে প্রচুর কাজ করি, তো দেখি যে সিভির মধ্যে সেই পুরনো একটা ছবি দিয়ে দিছে। ঠিক আছে, চুল ঠিক নাই, বা কলেজে একটা ড্রেস পরে, বা এরকম যে ছবি দিয়ে দিছে। তো এটা করা যাবে না। আপনাকে একটা ছবি দিলে কয় টাকা লাগে, 80 টাকা, 100 টাকা। হ্যাঁ, আপনি 18,000 15,000 টাকা দিয়ে একটা চাকরি নেবেন, অথচ আপনি সিভির মধ্যে আপনার ভালো একটা ছবি আপনি অ্যাড করেন, এটা কিন্তু 100%। কারণ বিডি জবসে আপনারা দেখেন প্রত্যেকটা বিষয়বস্তু কিন্তু পার্সেন্টেজ আকারে। ঠিক আছে, যেমন ছবির জন্য কিন্তু 20% রেখেছে বিডি জবসে। আপনারা যারা বিডি জবসে সম্পর্কে জানেন বা আইডিয়া আছে, বা যারা কাজ করেন, তারা হয়তো বুঝতে পারবেন। আপনার ফ্রেশারদের ক্ষেত্রে 80% হবে, কখনো 100% হবে। আচ্ছা, বিডি জবসে আমি পরে যাব। তো সিভির যে বিষয়টা, এখন আপনি এই যে আপনি পলিটেকনিকে থাকা অবস্থায় 3 মাসে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করছেন, তো আমাদের ডিপ্লোমা ভাইরা কি করে, সার্টিফিকেট কিনে নেয় বা করে না, তা বা ডুয়েটে চলে যায়, বা অমুক জায়গায় চলে যায়। দেখেন, আপনি যেখানেই যান না কেন, আপনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা অবশ্যই আপনাকে করতে হবে, নাহলে কিন্তু জীবনে একসময় গিয়ে আপনি ভোগান্তির মধ্যে পড়বেন। ঠিক আছে, কারণ প্রায় বেসরকারি সেক্টরগুলোতে এইচআরে যারা দায়িত্ব পালন করেন, এখন হয়তো ইঞ্জিনিয়ারিং সিস্টেম আসছে, কিন্তু আগে যেমন অনার্স বা নন ডিপার্টমেন্টও ওরা আমাদেরকে কিন্তু সিলেক্ট করে। তো ওনারা কিন্তু অনেক সময় অনেক কিছু জানে না। এজন্য আমাদের সিভি কোনো একটা প্রতিষ্ঠানে আমি যারা আমার প্রোফাইলটা চলে যাবে, এজন্য আপনাকে ওখানে লিখতে হবে সিভিটা সুন্দর করে, ভালো একটা ফরম্যাটে। ঠিক আছে, আপনি ফরম্যাটটা নিজেও তৈরি করতে পারেন, বা গুগল থেকে বা বিভিন্ন অ্যাপস আছে, কিন্তু ফরম্যাটের সিস্টেমটা যেন সুন্দর থাকে, আপনার যে বিষয়বস্তু সেগুলো যেন গুছানো থাকে। ঠিক আছে, তো এই বিষয়টা খেয়াল। আর এত বেশি কালারিংও দেওয়ার দরকার নেই, জাস্ট সিম্পলের মধ্যে জাস্ট আপনার অ্যাচিভমেন্টগুলো তুলে ধরবেন। তারপর হচ্ছে এই যে আপনার এসএসসি এবং আমরা যে এডুকেশন যে যারা করছেন, ডিপ্লোমা করছেন, বা অনেকে আছে বিএসসি রানিং পড়াশোনা দেওয়া যাবে না। এটা সবাই মাথায় রেখে, রানিং পড়াশোনা আপনার সিভির মধ্যে কখনোই দেওয়া যাবে না। ঠিক আছে, এটা দিতে পারবেন না আপনি। আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং শুধু লাস্ট ফাইনাল ইয়ার বাকি, তারপরও আপনি দিতে পারবেন না, কারণ আপনি নেগেটিভে চলে যাবেন। বেশিরভাগ কোম্পানিগুলো এটা পছন্দ করে না। এমনকি অনেক কোম্পানি ইন্টারভিউ বোর্ডে বলে দেয় যে আপনি কি পড়াশোনা করেন, হ্যাঁ করি, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আসতে পারেন, বা আপনি পড়াশোনা এভাবে ডিরেক্ট অপমান করে দেয়। এজন্য এটা করা যাবে না, রানিং ইয়েটা দেওয়া যাবে না। ঠিক আছে, সিভির মধ্যে। তাহলে আমার কি ছবি গেল, আমার এডুকেশন গেল, এরপরে আমাদের বিভিন্ন ট্রেনিং থাকে। হ্যাঁ, আমি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আরও যে আচ্ছা, আমরা প্রশ্ন পরে নিব, আমি একটু শেষ করি এই টপিকটা। তো এখন আমাদের অনেকগুলো ট্রেনিং থাকে। আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করি, ইলেকট্রিক্যালে হাউস ওয়্যারিং, পিএলসি, অটোমেশন, আরও বিভিন্ন ধরনের ট্রেনিং থাকে, এগুলো আপনারা দিতে পারেন। ট্রেনিংয়ের মধ্যে মনে করেন যে আপনি ট্রেনিং সেন্টার নাম দিবেন, কি দিবেন আমি বলেছি, ট্রেনিং সেন্টার নাম দিবেন, হ্যাঁ, কতদিন করেছেন,
কোন অ্যাড্রেসে করেছেন, এই তিনটার বিষয়ে কিছুই দিবেন না। ট্রেনিং সেন্টারের নাম, কতদিন করেছেন, আর অ্যাড্রেস, এগুলা ওই যে অনেকে কি করে একদম হিস্ট্রি দিয়ে দেয়, এটা দিবেন না, ঠিক আছে। আর ট্রেনিং, প্রত্যেকটা ট্রেনিং আপনি যুব উন্নয়নে করেন বা যেখানেই করেন না কেন, আপনি প্রত্যেকটা ট্রেনিংয়ে আপনি এভাবে আপনাকে ট্রেনিং সেন্টারের নাম, কতদিন করেছেন, কোন বছরে করেছেন, এইটা দিবেন, ঠিক আছে। ট্রেনিংয়ের ক্ষেত্রে এখন যে কোনো ট্রেনিংয়ের ক্ষেত্রে হোক, এটা 3 মাস হোক, 6 মাস হোক, 2 মাস হোক, যে কোনো ট্রেনিং হোক, ঠিক আছে। আপনি 3টা জিনিস দিবেন, ট্রেনিং সেন্টারের নাম, কতদিন করেছেন, আর কোন বছরে করেছেন, এইসব ট্রেনিংয়ের বিষয়। আরও যে ভলেন্টিয়ার বা এক্সট্রা যে অ্যাচিভমেন্ট, দেখা গেল আপনি একটা মোবাইলের বা যে কোনো একটা প্রজেক্ট করলেন, ওই প্রজেক্টের নামটা দিয়ে আপনি ওখানে উল্লেখ করে দিবেন যে কী বিষয় ছিল, কী টপিকটা ছিল, এটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো এইভাবে করে আপনাকে চমৎকার একটা সিভি তৈরি করতে হবে। এগুলা দিতে কিন্তু ওই এত সময় লাগবে না, জাস্ট সুন্দর করে আপনার এডুকেশন 1 পেজের মধ্যে করার চেষ্টা করবে, কখনো 2 পেজের দরকার নাই, কিন্তু 1 পেজটা যেন একটু ভালো বড় হয়, ঠিক আছে। নিজেরাই কাস্টমাইজ করবেন, করে সুন্দরভাবে একটু ধাপে ধাপে ফাঁক করে, যেখানে কালারিং দেওয়া যায়, এখানে হেডলাইনে কি করা যায়, এগুলো নিজেরাই কাস্টমাইজ করবেন। আর ইঞ্জিনিয়ার মানে কি, ইঞ্জিনিয়াররা নিজেরাই আবিষ্কার করে, ঠিক আছে। তো ওই রকম চিন্তা ভাবনা করবেন, ঘাটাঘাটি করবেন, ইনশাল্লাহ আপনার সিভি আপনি নিজে সুন্দরভাবে তৈরি করতে পারবেন, ঠিক আছে। আর আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানে আপনি ভলেন্টিয়ারের দায়িত্বে আছেন, ঠিক আছে, সেই প্রতিষ্ঠানের নামটা হাইলাইট করে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার আরও যে এক্সট্রা অ্যাচিভমেন্টগুলো, যেমন আমরা পলিটেকনিক্যালে থাকা অবস্থায় বা বিএসসি ইঞ্জিনিয়ারিং করা অবস্থায় আমরা বিভিন্ন টপিক পড়ি, যেমন বয়লারের অনেক কিছু কিন্তু আমরা জানি। তারপর হচ্ছে পাওয়ার জেনারেশন, তারপর সাবস্টেশন, হ্যাঁ, পিএফআই, আরও কিছু কিওয়ার্ড আছে, এগুলো আপনারা এক্সট্রা কোর হিসাবে দিতে পারেন, এই জিনিসগুলো তুলে ধরতে পারেন। যেমন মেকানিক্যালের বিভিন্ন পাম্প আছে, তার ভাল্ব আছে, তারপর হাইড্রোলিক মেশিন আছে, ড্রিল মেশিন আছে, কয়েকটা মেশিন। আপনি কিন্তু ফ্রেশার, এই যে পয়েন্টগুলা, এগুলা সিভির মধ্যে বিভিন্ন স্টাইলে সুন্দর করে দিবেন, এতে করে এইচআররা দেখবে যে না, ও মেকানিক্যালের, ও মেশিন সম্পর্কে ওর একটু আইডিয়া আছে, ঠিক আছে। তো এই বিষয়গুলো দিয়ে সুন্দর করে একটা সিভি তৈরি করবেন, এই হলো সিভির বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সিভির বিষয়ে যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন। আচ্ছা ভাই, আমাদের কি কোনো ডেমো সিভি দেওয়া যায়? আচ্ছা, ডেমো সিভি বলতে দেখেন, ডেমোটা আসলে অনেক সময় কার্যকর হয় না। দেখুন, আমি আপনাকে একটা ডেমো দিলাম, ঠিক আছে। আমরা ডেমো মূলত বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন গুগল থেকে বা ইউটিউব থেকে দেখা যায়, ওগুলো হাজার হাজার ডেমো। অনেকে বলে যে আমি অনেক সিভি দিয়ে দিলাম, ডেমো দেখে দেখে করে। আসলে ডেমো দেখে দেখে বিদেশিদের যে সিভি স্টাইলগুলা, বা যারা বাংলাদেশে যারা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ডেমো দিয়ে থাকে, ওগুলা দিয়ে আসলে কার্যকর হবে না। এর থেকে ডেমোর থেকে আপনি একটা কম্পিউটার দোকান থেকে জাস্ট 2 পেজের একটা করে বা 1 পেজের একটা করে জাস্ট আপনার তথ্যগুলো আমি যেভাবে বলছি সুন্দরভাবে তুলে ধরবেন, ডেমোর থেকে এটা আপনার কার্যকর বেশি হবে, বুঝতে পারছেন। আমরা যখন ছোটোবেলা বা আমরা যখন আগে কম্পিউটার দোকানে গিয়ে সিভি বানাইতাম, ওনারা দেখতাম যে হ্যাঁ সিভি বানাবেন, আপনি ইনফরমেশনগুলো বলেন, ওনারা টাইপ করে 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 এবার দিয়ে দেয়। ও ডেমো থেকে এটা ইম্পর্টেন্ট, এটা সব থেকে ভালো হবে, বুঝতে পারছেন। ভাইয়া, সিভি সেন্ড করার বিষয়টা যদি একটু বিস্তারিতভাবে বলতেন আর কি। হ্যাঁ, ওইটা আমরা বলবো। আপনার সিভি নিয়ে কি আর করার কোনো সমস্যা আছে? আরও নতুন যাদের অভিজ্ঞতা আছে ওদেরটাও আমি শেয়ার করবো। আগে ফ্রেশারদের ক্ষেত্রে, ফ্রেশাররা শুধু বলে আমি কি লিখবো, কি করবো। ভাইয়া, ওই সিভির ভিতরে ওই যে বাবার নাম, মায়ের নাম কিংবা বার্থডে, এগুলো কি দেওয়া লাগে? হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা প্রফেশনালের ক্ষেত্রে দিতে পারেন, কারণ আপনি এটা দিবেন, এটা সমস্যা নেই। বার্থডে এটা দিতে পারেন। শুনেন, অনেকে হাইট, উচ্চতা, এরপরে এগুলা দিবেন না। হ্যাঁ, আপনি আপনার বাবার নাম, মার নাম, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এনআইডি নাম্বার, তারপর যে ব্লাড গ্রুপ, জন্ম তারিখ, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেসটা সবসময় উপরে দেওয়ার চেষ্টা করবেন, আর পার্মানেন্ট অ্যাড্রেসটা নিচে দিবেন, সবসময় নিচে দিবেন। ভাইয়া, মানে বর্তমানে কোম্পানি কোন ফরম্যাটের সিভি বেশি মানে প্রায়োরিটি দেয়?
আসলে এখানে সিভির বিষয়ে প্রায়োরিটি দেওয়া ওইরকম কিছু না, কোম্পানিগুলো জাস্ট দেখে যে আপনার সিভিতে কি লেখা আছে। ফরম্যাট, হ্যাঁ ফরম্যাট অনেকের পছন্দ থাকে, অনেকে স্টাইলিশ থাকে, বেশি স্টাইলিশও ভালো না, ঠিক আছে। আবার বেশি অনেকে কালারিং করে, আবার অনেকে দেখা যায় অ্যাডভান্স অনেক হাইলাইট বড় বড় করে হাইলাইট করে দেয়। তো ওগুলা আসলে কোম্পানিগুলো সিভি পছন্দ মূল যে বিষয়টা, আমি কয়েকজন এইচআরের সাথে কথা বলি, ওনারা আসলে মূল ফোকাস করে যে আপনার শুরুটা এবং আপনার বিষয়বস্তুগুলো কত সুন্দরভাবে গুছিয়ে তুলে ধরছেন, বা কোন জিনিসটা কোন জায়গায় দিয়েছেন, বা কোনটা আগে আসবে পরে আসবে, এই জিনিসগুলা। যেমন আমি আরেকটা জিনিস বলি, ধরুন আমি এখন হামিম গ্রুপে আছি, ঠিক আছে। তো এখন দেখা যায় আমি কিন্তু স্কোয়ারে চলে গেলাম, তো আমি কি করলাম, সিভির মধ্যে কিন্তু প্রথমে কি আসবে, স্কোয়ার আসবে। আমি এখন স্কোয়ারে আছি, হামিমটা পরে আসবে। অনেকেই কী করে এটা উল্টায় দেয়, এটা করা যাবে না। এডুকেশনে কিন্তু সেম, যেমন আজকে এক ভাই দেখলাম ওনার ডিপ্লোমা আগে, তারপর হচ্ছে বিএসসি, এটা করা যাবে না। এই জিনিসগুলো এটা প্রফেশনাল না, এগুলো মেনটেন করতে হবে, বুঝতে পারছেন। ভাই ইন্টার্নি থাকাকালীন সময় আমরা সিভিতে কিভাবে আমাদের এডুকেশন রেগুলার দেব? ইন্টার্নিংয়ের সময় আপনারা সিভিটা আমি যেভাবে বললাম ওইভাবে করবেন, যার রেজাল্টটা ফাঁকা রাখবেন, ওইখানে এফআইআর দিয়ে দিবেন, বা আপনার 8 সেমিস্টার বা ফাইনাল ইয়ার প্রজেক্ট কমপ্লিট এরকম দিয়ে আমি যেভাবে বললাম ঠিক ওইভাবে যার যে যতগুলো ট্রেনিং আছে, যতগুলো অ্যাচিভমেন্ট আছে, ওইভাবে আপনারা তুলে ধরবেন। জাস্ট রেজাল্টের ইয়েটা ওইখানে 8ম সেমিস্টার কমপ্লিট বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট রানিং এরকম কিছু একটা দিয়ে ওইখানে আইডেন্টিফাই করবেন, তাহলে ওরা বুঝতে পারছেন। আর সব কিছু সেম, প্রথম যেভাবে বললাম ওগুলো সেমই হবে প্রত্যেকের সিভি, কারো ট্রেনিং বেশি, কারো কম, কারো অ্যাচিভমেন্ট বেশি, কারো কম, এই আর কি। ভাই লেট করে জয়েনিং হওয়ার কারণে সিভি কিভাবে বানাইতে হবে এটা বুঝতে পারি না, যদি আবার একটু বলতে। আমরা রেকর্ড করেছি, হ্যাঁ এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, রেকর্ড চলতেছে। আচ্ছা ফ্রেশার মানে নাম, আমার নাম, বাবার নাম, এগুলো কি আমরা আগে দিব নাকি লাস্টে দিব? এইটা লাস্টে দেওয়ার চেষ্টা করবেন, লাস্টে একদম এক সাইডে। এটা আপনারা যখন ডিজাইন করবেন, সিভি নিয়ে কাজ করবেন, কাস্টমাইজ করবেন, আমি তো বলছি ইঞ্জিনিয়াররা ইচ্ছা করলে সব পারে, যারা পারে না ওরা হয়তো শুনেন, অনেকে বলে যে ভাই আমি এজেন্সির মাধ্যমে করব, অনেকে বলে যে ভাই আমার বন্ধুর মাধ্যমে করব। দেখেন এখানে কয়েকটা জিনিস কাজ করে, এক হচ্ছে হয় আপনার সময় নেই, হয় আপনি কম্পিউটারে কাজ পারেন না, হয় আপনার ভালো আইডিয়া নেই যে আমি কোন জিনিসটা কোন জায়গা থেকে কোন জায়গায় দেবো। কারণ আমরা প্রত্যেকেই মানুষ, আমরা এক একজনের এক এক জ্ঞান বুদ্ধি, ঠিক আছে। আগে কিন্তু এই যে এজেন্সি বলেন বা এগুলো ছিল না, এখন কিন্তু এটাও একটা সিস্টেম। কারণ আমরা যখন আমি তো আপনাদেরকে বললাম, যারা সিভি নিয়ে কাজ করে বা যারা ম্যানপাওয়ার নিয়ে কাজ করে সবাই কিন্তু নন ডিপার্টমেন্টের। এখন কিছু কিছু কোম্পানি ইঞ্জিনিয়ারিং সিস্টেম ঢুকতেছে, ইঞ্জিনিয়াররা সার্কুলার দিচ্ছে, ইঞ্জিনিয়াররা লুক নিচ্ছে, এরকম এখন চলতেছে, এখন বুঝতে পারছেন। আচ্ছা আর কারো সমস্যা আছে? ফ্রেশার সিভি নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? আমরা এখন এক্সপিরিয়েন্সে চলে যাব। একটা প্রশ্ন ছিল ভাই, ওটা হচ্ছে মানে কিভাবে ধারাবাহিকভাবে এসএসসি বুঝতে পারি নাই, একটু জুড়ে বলেন, লাউডলি ভাবে বলেন। বললাম ওই যে এডুকেশন কোয়ালিফিকেশনটা ওটা কিভাবে দেব, মানে আগে ডিপ্লোমা দিব না আগে এসএসসি দিব, মানে ধারাবাহিকটা কিভাবে হবে সেটা বলছি। যেটা দিয়ে শুরু করছেন ওটা শেষে থাকবে, এটা জবের ক্ষেত্রে হোক বা এডুকেশনের ক্ষেত্রে হোক, যেটা দিয়ে শুরু করছেন ওটা নিচেই থাকবে, যেটা দিয়ে শেষ হবে ওটা প্রথম থাকবে, ঠিক আছে। ডিপ্লোমা আগে রাখবেন, এসএসসি পরে যদি ইন্টার করেন ইন্টার রাখবেন, পরে এসএসসি রাখবেন। ভাই আপনার ঘরে যান, রেকর্ড চলতেছে। ইন্টারনেটে থাকা অবস্থায় কি ওটা উল্লেখ করা যাবে সিভিতে? বুঝতে পারি নাই।
অষ্টম সেমিস্টারে ইন্টারনেটে থাকা অবস্থা কি সিভিতে উল্লেখ করা যাবে যে আমি ইন্টারনেটে আছি এরকম? হ্যাঁ আপনি ওইটা সুন্দর করে মার্ক করে দিবেন, ঠিক আছে? কারণ অনেক কোম্পানি আছে ইন্টার্নিং যারা আছে ওদেরকে সুযোগ দেয়, বা এটা অনেকেই পজিটিভভাবে নেয়, ঠিক আছে? এটা কোনো নেগেটিভ না, হয়তো নিচ্ছে না, ওটা কোম্পানি ব্যর্থ, কিন্তু এটা পজিটিভ, এটা কোনো নাই যে আমার রেজাল্ট হয় না আমি করব, এটা কোনো সমস্যা নাই। আপনি যখন ফাইনালি গিয়ে চাকরি নেবেন তখন হয়তো ওরা আপনাকে বলতে পারে যে আপনার তো রেজাল্ট এখনও আউট হয় নাই। যেমন সিপি বাংলাদেশে একটা ঘটনা করছিল, আমাদের কয়েকজন ভাই ওরা ইন্টার্নিংয়ে ছিল, ওরা সিপি বাংলা এবং সোনোটেক্সে সেম ঘটনা করছে, ছেলের রেজাল্ট আউট হয় না কিন্তু সব কিছু কমপ্লিট, পরে ওদেরকে জয়েন দেয় না, পরে দেওয়াইছে যে এটা অফিস বা অডিট মেনটেন থাকে, ঠিক আছে? পরে রেজাল্ট দেখাইছে, পরে ওদের চাকরি হয়েছে, এটা সমস্যা নাই। জাস্ট সত্যটা তুলে ধরবেন, সত্য, মিথ্যা কোনো আশ্রয় নেওয়া দরকার নাই। আমাদের অনেকে আছে পয়েন্ট তুলে দিয়ে দেয়, ও দূর আমি তো পাবো 3.33 একটা দিয়ে দিই, এটা করা যাবে না। এটা এখন কিন্তু প্রত্যেকটা কোম্পানি কিন্তু ওই যে করে নেটে ঘাটাঘাটি করে যে এই ছেলেটা আসলে কি এসএসসি পাস করছে না ডিপ্লোমা পাস করছে, অনেক কোম্পানিগুলো এখন এটা করে। ভাই কোয়ালিফিকেশনে কি আপনার বোর্ড রোল নাম্বার কিংবা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া লাগে? না এগুলা দিবেন না। আপনি শুনেন আমি বলি, পলিটেকনিক্যালের বিএসসি হোক বা হোক, প্রথমে প্রতিষ্ঠানের নাম, তারপর হচ্ছে আপনার কোন ডিপার্টমেন্টে ছিলেন, তারপর হচ্ছে আপনার রেজাল্ট, এই 3টা জিনিস দিবেন, আর থেকে আর কিছু দেওয়ার দরকার নেই। ভাই কোনো স্কিল থাকলে ইলেকট্রিক্যাল থেকে যে লেভেল 1 2 এগুলো কি স্কিলগুলো কি আমরা ওখানে তুলে ধরবো? অবশ্যই তুলে ধরবেন। ওই সার্টিফিকেটে লেখা আছে যে টাইটেল কি দিবেন, বা কয় মাস করেছেন, হ্যাঁ, বা কোন অ্যাড্রেসে করেছে, এগুলো লেখা থাকে। তো ওইভাবে নিজেরাই কাস্টমাইজ করে দিবেন। আর লাইসেন্সের ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ওই যে বিদ্যুৎ কি যেন একটা ওইভাবে দিবেন, হ্যাঁ, প্রতিষ্ঠানের নামটা দিবেন, লাইসেন্স ক্যাটাগরিটা দিবেন, আর লাইসেন্স নাম্বারটা দিবেন, আর কিছু দেওয়ার দরকার নাই। এটা এক্সট্রা অ্যাচিভমেন্ট বা সার্টিফিকেট বা প্রফেশনাল কিছু একটা দেখায় এটা শো করবেন ওইখানে। আচ্ছা, আমরা এখন এক্সপিরিয়েন্সে চলে যাই। আমরা সময় করে লাভ নাই, যেহেতু সময় কম। কারো যদি প্রশ্ন থাকে, যারা নতুন যুক্ত হয়েছেন, আপনার পুরো ভিডিও দেখে নিন। নীরব, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, তাহলে আমরা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে চলে যাই। আসলে অনেক ভাইদের এক্সপিরিয়েন্স থাকে, বা ওনারা কিভাবে কি করবে। তো দেখেন, যাদের এক্সপিরিয়েন্স আছে, আপনাদের বিষয়টা বলি, আপনারা কখনোই কোনো একটা কোম্পানিতে 1 বছর না হওয়া পর্যন্ত সিভির মধ্যে উল্লেখ করবেন না। আপনি করেন, কিন্তু ওইটা দিয়ে অ্যাপ্লাই করার দরকার নাই কোথাও, বুঝতে পেরেছেন? কোনো একটা প্রতিষ্ঠানে, সাপোজ হামিম গ্রুপে আমি ঢুকছি, আমার এখনও কি 1 বছরও হয় নাই, আমি আপডেট করব সিভি, হ্যাঁ, কিন্তু এটা দিয়ে আমি কোথাও অ্যাপ্লাই করব না। এতে করে আপনি নেগেটিভে চলে যাবে যে এই ছেলে জয়েন করছে কয়েকদিন, এখনই অ্যাপ্লাই করে, রিজেক্ট। শুধু রিজেক্ট হওয়ার দরকার নাই। এমন সফটওয়্যার বের হয়েছে, সিভিগুলো ওইখানেই থাকে, কারা রেড মার্কে আছে ওইটা কিন্তু ওরা শু করে। ওইরকম সফটওয়্যার বড় কোম্পানিগুলো কিন্তু এখন ব্যবহার করে, বুঝতে পারছেন? তো এই বিষয়টা বি কেয়ারফুল। আর এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনারা 1 বছরের আগে কোনো এক্সপিরিয়েন্স দিবেন, কিন্তু ওটা দিয়ে অ্যাপ্লাই করে নেয়, এটা একটা বিষয়। আর এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনারা বর্তমানে যে অবস্থানে আছেন, আপনারা নন ডিপার্টমেন্টে কোনো কিছু, যেমন একজন ভাই প্রোডাকশনে আছে, হ্যাঁ, আপনি প্রোডাকশনে এক্সপিরিয়েন্স দিবেন, দেওয়ার পর এখানে প্রোডাকশনে তো বিভিন্ন মেশিন আছে, আপনি জানেন না বা পারেন, এটা আপনার ব্যর্থতা। কিন্তু প্রোডাকশনে যারা চাকরি করে ওরাও কিন্তু একটা চ্যালেঞ্জে থাকে, ওরাও কিন্তু কাজ করে, ওরাও কিন্তু মেশিন দেখে, ওরাও কিন্তু মেশিনের কাছে যায়। তো ওই মেশিনগুলোর নাম কালেক্ট করবেন, ক্যাপাসিটি কেমন বা কিভাবে কাজ করে, এই বিষয়গুলো যারা প্রোডাকশনে আছেন এই বিষয়গুলো আয়ত্ত করার চেষ্টা করবেন। এগুলো আপনি এক্সট্রা কোর হিসাবে বা অ্যাচিভমেন্ট হিসাবেও আপনি জব রেসপন্সিবিলিটির মধ্যে তুলে ধরতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনি পরের ধাপে আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টর যাইতে পারবেন। কিন্তু আমরা অনেকে কি করি, ওই আরেকজনেরটা কপি করে বসায় দেই, আমি যাই এইটা হিসাব করি, এইটাই করি, এইগুলা দিবেন না। সবসময় চেষ্টা করবেন ডিপার্টমেন্ট রিলেটেড। আপনি প্রোডাকশনে আসেন এই নয় যে আপনি গার্মেন্টসে যা, ওই রকম না। আপনি একজন ইঞ্জিনিয়ার, অবশ্যই আপনার আশেপাশে বিভিন্ন টুলস আছে, ইকুইপমেন্ট আছে, মেশিন আছে, তো ওগুলো জানার চেষ্টা করবেন, ওগুলো তুলে ধরবেন, বুঝতে পারছেন? প্রাণ আর ফলে আমাদের কিন্তু বেশিরভাগ প্রোডাকশনে যায়, ম্যাক্সিমাম কিন্তু প্রোডাকশনে যায়। যাওয়ার পরে ওরা কি করে,
ওই আমাদের প্রাণ আরএফএলে আগে যারা ছিল, ঠিক আছে, এখন আমরা প্রাণে কোনো সিবি টিভি দেই না। তো প্রাণে যে মেশিনগুলো ওরা ব্যবহার করে, শুধু প্রাণ আরএফএল না, বাংলাদেশের প্রত্যেকটা ভালো ভালো কোম্পানিগুলা ভালো ভালো বিদেশি মেশিন ব্যবহার করে, প্রোডাকশনের ক্ষেত্রে হোক, সেটা ফুড ফ্যাক্টরি হোক বা গার্মেন্টস হোক, যে কোনো ফ্যাক্টরি হোক, সব বাইরের ইকুইপমেন্ট। তো আপনি যদি একটা মেশিন, নতুন একটা মেশিন সম্পর্কে জানেন বা ওটা ইনস্টলেশন দেখেন, তারপর এইগুলা যদি দেখেন, এগুলো আপনি সিবির মধ্যে দেন না, উল্লেখ করে দেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন। দেখা গেলো অন্য একটা কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতেছেন, ওইখানে যায় দেখবেন যে এই মেশিন আছে, তখন আপনাকে ভালো স্যালারি দিয়ে ওরা নিবে না। প্রাণ আরএফএলে আমাদের অনেক ভাইরা ওখান থেকে বিদেশি অনেক কোম্পানিগুলোতে গেছে বাংলাদেশেই, কিন্তু ওরা ওই এক্সপিরিয়েন্স দেখানোর পর যে প্রাণে পাইতো 15,000, এখানে আছে 22,000 25,000 টাকা। অনেক বাংলাদেশে অনেক বাইরে কোম্পানি আছে, ফুড কোম্পানিগুলা। তো প্রোডাকশনের এইগুলা তুলে ধরবে। আর ইঞ্জিনিয়ারিং ডিভিশনে যারা আছেন, ইউটিলিটি মেনটেন্যান্স বা বয়লার কম্প্রেসার, আপনাদের ওই একদম সব কিছু তুলে ধরার দরকার নেই। প্রতিদিনের আপনার যে দায়িত্বগুলো, কাজগুলো, ওগুলো বাংলাতে লিখেন। আপনারা রিপোর্ট করেন না, রিপোর্টের খাতায় রিপোর্ট লেখেন না, তো ওগুলো বাংলা লেখেন, লেখে ইংলিশে ট্রান্সলেট করে সুন্দর করে সিনিয়র ভাইদের হেল্প নেন, বড় ভাইদের হেল্প নেন যে ভাই এটা ইংলিশটা ঠিক আছে কিনা। নিজেরাই এগুলো কাস্টমাইজ করেন, করে ওইখানে আপনারাই করেন। ওই জব রেসপন্স 4টা 5টা 6টা দেন, একবারে অনেকগুলা দিয়ে দেবেন এরকম না, আপনাকে ফোকাসে রাখতে হবে। যেমন ধরেন আমি এখন সাবস্টেশনে আছি, আমার পরের কোম্পানিও সাবস্টেশন, তো এটা কিন্তু দুইটাই কিন্তু সেম। আপনি যেখানেই যান সার্কিট ব্রেকার পাবেন, ট্রান্সফর্মার পাবেন, তারপর এসটি এলটি এগুলো সবই পাবেন, তাহলে ওইটা সেম হইলো না। তো আমি কেন ওইখানে আবার অতিরিক্ত দেওয়ার করব? তো ওইটাকে আর একটু স্ট্যান্ডার্ডভাবে করার চেষ্টা করেন, যাতে করে ওইটাকে ইনশিওর করে যে না, আমার আগের পূর্বের চাকরি সাবস্টেশনে ছিল, এখন ওটাও সাবস্টেশন, আমি আর একটু আপডেটভাবে 2-3 লাইন একটু বাড়িয়ে বা একটু ডিফারেন্টভাবে আমি দেওয়ার চেষ্টা করব। এতে করে কিন্তু আপনার সমস্যা হবে না, যারা এক্সপিরিয়েন্স যারা আছেন। আর অবশ্যই আরেকটা যে বিষয়, আপনারা কোম্পানির নাম, পজিশন, হ্যাঁ, কোম্পানির নাম প্রথমে থাকবে, পজিশন থাকবে, ডিপার্টমেন্ট থাকবে, আপনি কোন ডিপার্টমেন্টে আছে। আমাদের অনেক ভাইরা চাকরি করে ঠিক আছে, কিন্তু সে মেনটেন্যান্সে আছে না অপারেশনে আছে নাকি প্রোডাকশনে আছে, এগুলো তুলে ধরে না। এইটা অবশ্যই তুলে ধরবেন, ঠিক আছে। কোম্পানির নাম, তারপর হচ্ছে আপনার ডেজিগনেশন, তারপর হচ্ছে আপনার কবে থেকে কবে, আর অ্যাড্রেস। এই 4টা বিষয় আপনারা অবশ্যই এক্সপিরিয়েন্স যারা আছেন সিভির মধ্যে এই 4টা বিষয় রেখে তারপরই করবো। অনেকে শুধু একসাথেই দিয়ে দেয়, এটাও করা যাবে না। এটাকে সুন্দরভাবে এটাকে একটা মেনটেনে আনতে হবে, ঠিক আছে। না বুঝলে বিভিন্ন এজেন্সি আছে বা অনেক সিনিয়র ভাইরা আছে, ওদের সহযোগিতা নেবেন, ওরা হেল্প করবে। তারপরেও যেটা বুঝবেন না, যেটা পাবেন না, করবেন না, করার প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আপনারা মেনটেন করবেন। আর আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে রেফারেন্সের ক্ষেত্রে আপনি যে কোম্পানিতে আছেন ওই কোম্পানি কারো রেফারেন্স দিবেন না। আমরা অনেকে কি করি যে আমার বস তো অনেক ভালো, ওনারটা আমি দিয়ে দিই, এটা করবেন না। রেফারেন্সটা সবসময় চেষ্টা করবেন আপনার পূর্বের আগের কোম্পানি কারো দেওয়ার, ঠিক আছে। ইনস্ট্যান্ট এক কোম্পানিতে গেলাম এইটাই দিবেন, এটা দিবেন না, অন্য কারোটা দেওয়ার চেষ্টা করবেন। এই জিনিসটা আমরা অনেকে ভুল করি, ঠিক আছে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি যে কাজের যে বিষয়গুলো, এগুলা জব রেসপন্স, এগুলো কারোটা কপি করবেন না। নিজের থেকে 4 লাইন 5 লাইন যাই পারেন। আপনি প্রতিদিন অফিসে যাচ্ছেন, হ্যাঁ, যাওয়ার পর আপনি ওইখানে আপনার কলিগদের সাথে ভালো একটা ব্যবহার করতেছেন, তারপর কাজগুলো টিম ওয়ার্কে করতেছেন, তারপর দেখা গেল যে আপনি সময়কে মেনটেন করতেছেন, তারপরে আপনি একটা কাজ খুব তাড়াতাড়ি সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন। এই জিনিসগুলো দেন না, সুন্দরভাবে লিখে দেন, তুলে ধরেন। তো এইচআররা এখন অনেক কোম্পানি সারাদিন কম্পিউটার নিয়ে বসে থাকে, ল্যাপটপ নিয়ে বসে থাকে। ওদের কাজই সারাদিন সিবি দেখা, কাকে নেওয়া যাচ্ছে, কাকেই আছে, ওদের কাজই ওইটা। সারাদিন ল্যাপটপের সামনে, কম্পিউটারের সামনে সিবি দেখবে, হাজার হাজার সিবি দেখবে। তো এখন প্রতিযোগিতার যুগ, আপনার সিবিটা, আপনার ফরম্যাটটা, আপনার অ্যাচিভমেন্টগুলো, আপনার অভিজ্ঞতাগুলো যদি ওইভাবে যদি তুলে ধরেন, অবশ্যই আপনি ইন্টারভিউ কল পাবেন, 100% পাবেন। এক জায়গায় না পেলে আরেক জায়গায় পাবেন। এখন আপনি চাকরি করছেন, হ্যাঁ, কোম্পানির নাম দিচ্ছেন, আপনি পজিশন দিচ্ছেন, কোন ডিপার্টমেন্টে করছেন, কোন রিলেটেডে কাজ করছে, এগুলো তুলে ধরেন নাই, বুং বাং দিয়ে দিচ্ছেন গুগল থেকে আরেকজনের কপি করে। তাহলে কোম্পানিগুলো আপনাকে ডাকবে কেমনে? আপনাকে দেখাইতে হবে, কারণ ওরা তো ফিল্টারিং করে। এটিএস নামে একটা সফটওয়্যার আছে, আরেকটা সফটওয়্যার এখন আসতেছে আপডেট, এগুলা করে ওরা ফিল্টারিং করে ওরা ম্যান পাওয়ার সিলেক্ট করে, ঠিক আছে। বিভিন্ন কিওয়ার্ড দেয়, সাবস্টেশন, পিএফআই বা মেশিন বা এই সে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে ওরা সিভিগুলা ফিল্টারিং করে তারপর ওরা যাচাই বাছাই করে, বুঝতে পারছেন।
যে একটা সিবি দিলাম আর ডাক পাবো এরকম না, অনেক চ্যালেঞ্জিং, অনেক ভালো কোম্পানি, ভালো পজিশন, ভালো স্যালারিতে যাইতে গেলে অবশ্যই আপনাকে সবার থেকে আলাদা হইতে হবে। ভাই ইমেইলে সিভি পাঠানোর প্রসেসগুলো একটু বলবেন তো? আচ্ছা, ওটা আমরা বলবো। তাইলে আমরা সিবির বিষয়ে শেষ। সিবি নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? ওই ক্যারিয়ার অবজেক্ট সম্পর্কে যদি একটু বলতেন সিভিতে। কেরিয়ার অবজেক্ট শুনেন, কেরিয়ার সামারি একটা কেরিয়ার অবজেক্ট। কেরিয়ার সামারি হচ্ছে আপনি কেরিয়ার অবজেক্টিভটা হচ্ছে আপনি যে ধরেন আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল বা যাই বলেন, হ্যাঁ, তো আপনি আপনার অবস্থান বা এখানে যারা প্রফেশনাল বা যারা এগুলো নিয়ে কাজ করে ওরা অনেক স্ট্রং, অনেক গুছালো কিছু শব্দ ওয়ার্ড ওরা ব্যবহার করে, ঠিক আছে। এমনি নর্মালি আপনি 5 বছর পর বা 10 বছর পর বা আপনি বর্তমান থেকে আপনি সামনে কিভাবে কি করতে চান বা কি করতে চান এটা সংক্ষেপে একটু মানে স্ট্রং মানে ভালোভাবে কারোটাকে কপি করে না, সুন্দরভাবে আপনি নিজে শব্দ বানাবেন, নিজেই করে এই অবজেক্টিভটা দিবেন। আর কেরিয়ার সামারিটা হচ্ছে আপনার 5 বছর হয়ে গেলে, 5 বছর ধরে চাকরির বয়স হয়ে যায় যারা ফ্রেশার, আপনাদের কেরিয়ার অবজেক্টিভ লাগবে না, ঠিক আছে। আর যদিও দেন তাহলে এটা বিডি জবসে দিবেন। ওটা কীভাবে দিবেন ওটা আমি বলে দিই। মানে আপনারা কেরিয়ার যারা এক্সপিরিয়েন্স আছেন, আপনি ধরেন 3 বছর চাকরির অভিজ্ঞতা, 5 বছর আগে দেওয়া ঠিক না, তারপরেও আপনি 3 বছর যদি হয়ে যায়। জি, বুঝতে পারি নাই ভাই ক্যারিয়ার অবজেক্টিভ আমরা প্রথমে দিয়ে শুরু করব নাকি লাস্টে দিব? যারা এটা সবসময় প্রথমেই থাকে, কেরিয়ার অবজেক্টিভটা সবসময় প্রথম থাকে, ঠিক আছে। তাহলে কারিগরিটা লেখার পরেই প্রথমে ক্যারিয়ার অবজেক্ট হবে। হ্যাঁ, প্রথমে আপনার ছবিটা দিয়ে আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, কন্ট্রাক্ট দিয়ে সুন্দর করে প্রথমে এটা সুন্দর করে সাজাইলেন, হ্যাঁ, তারপর গিয়ে আপনি এটা শুরু করেন। তারপর আস্তে আস্তে যেগুলো আপনার মতো করে ওগুলা আপনি সাজাবেন। বা যদি নিজে না পারেন বন্ধুদের হেল্প না নিলে অনেক এজেন্সি আছে, থার্ড পার্টি আছে, ওরা এই প্রোফাইলগুলো সুন্দরভাবে করে দেয়। হয়তো ওনারা টাকা পয়সা নেয়, ওরা এগুলা করে দেয়। এটা হচ্ছে সাজেশন এবং সলিউশন। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে আপনার এই যে আপনার ভাই বলেন, একটা মিনিট একটু কথা বলতাম। বলেন। এই আমি এক ইঞ্জিনিয়ার কাছে সাজেশন নিয়েছিলাম সিভি রেডি করার জন্য। প্রথমে উনি আমাকে বললো সিভির এক পাশে ছবি, তার অপর পাশে নাম, পরে হলো আপনার ফোন নাম্বার আর প্রাথমিক যে একটা অ্যাড্রেস আছে, অ্যাড্রেস দেওয়ার পরে শুরু করলাম। শুরুর পরে ক্যারিয়ার অবজেক্টিভ ক্যারিয়ার অবজেক্টিভ দিলাম। ক্যারিয়ার অবজেক্টিভের পরে আগে যে জায়গায় আমার ছিল ডিউটি, আমার যে এক্সপিরিয়েন্স ছিল ধরেন 1 বছর বা 2 বছর, এই এক্সপিরিয়েন্সের কোম্পানির নাম, কোন সেকশনে ছিলাম, পরে আপনার ডিপার্টমেন্ট ছিলাম, তারপরে ডিউটি রেসপন্সিবিলিটি যেগুলো ছিল এগুলো দেওয়ার পরে ওনারা বলছে ইন্টার্নি দিতে। ইন্টার্নি আমি যে জায়গায় করছি ইন্টার্নি দিলাম। দেওয়ার পরে আমার কোয়ালিফিকেশন যেগুলো আছে, কোয়ালিফিকেশন গুলো সম্পূর্ণ উপস্থাপনের পরে তারা বলছে যে গেল কোয়ালিফিকেশনের পরে ট্রেনিং যেগুলো আছে, ট্রেনিং দেওয়ার পরে বলছে যে নাম মানে পার্সোনাল যেগুলো আছে, নাম বয়স টয়স যা আছে এগুলো দেওয়ার পরে নিচে দিতে বলছে রেফারেন্স। আমি তো আপনাদেরকে ওইটাই বললাম যে সিবি এমন একটা বিষয় আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট বোর্ডের ক্ষেত্রে, আমরা যেভাবে বোর্ড বা আমরা যারা ড্রয়িং করি বা আমরা যারা কেবলটাই কাজ করি ওই রকম। তো সিবিটা আপনি যত সুন্দরভাবে সাজাইতে পারবেন, গুছাইতে পারবেন, তত এটা সৌন্দর্য হবে, তত এটা ফুটে উঠবে। আমি তো ফার্স্টেই বললাম, এটা আপনি এই পাশে দিচ্ছেন ছবি, আবার এই পাশেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে ওই পাশে আপনি কি লিখতেছেন এটা আসলে সম্পূর্ণ ভালো হতো। আচ্ছা, ইনশাল্লাহ এটা আমি সহযোগিতা করবো, সমস্যা নাই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে সিবি নিয়ে? বা যদি বলেন একটু সংক্ষেপে শেষ করেন, আমরা অন্য টপিকে চলে যাবো। জি ভাই, আমার ভাই আপনি বলছিলেন যে যাদের এক্সপেরিয়েন্স 1 বছরের কম আছে এটা কি তাহলে উল্লেখ করবো না নাকি কি বলছিলেন? একটু যদি বিস্তারিত বলতেন। আবার উল্লেখ করবেন কিন্তু ওইটা দিয়ে অ্যাপ্লাই করার দরকার নাই কোথাও। কারণ আপনি যখন একটা কোম্পানিতে অ্যাপ্লাই করলেন, দেখলো যে এই ছেলে তো 1 বছরও হয় নাই, এখনই চাকরি খুঁজতেছে, এ তো আমার থাকবে না, কমন
জি ভাই, আমি একটা এরকম হয়েছিল, আমি একটা কোম্পানিতে এই পরীক্ষা দিয়েছিলাম, তারা একই কথাই বলছে, আপনি এই কথাটাই বলছে, এর জন্য আর কি প্রশ্ন করলাম আপনাকে যে আপনি তো মাত্র জয়েন করছেন 6 মাস হয়েছে, কেন ছেড়ে দিতেছেন, এরকম কিছু প্রশ্ন করছে তারা। ওইটাই, আমি বাংলা গেটে 5 বছর চাকরি করে যখন চাকরি চেঞ্জ করতে গেছে আমাকে বলে যে আপনি বাংলা গেট থেকে কেন আসবেন, না আমার চাকরির বয়স কিন্তু 5 বছর হয়ে গেছে অলরেডি। তাইলে এটা হচ্ছে কমন, এটা আমরা সবাই বুঝতে পারি। আচ্ছা তাইলে আমরা তাহলে কি আমি ফ্রেশার হিসেবে অন্য জায়গায় অ্যাপ্লাই করবো ভাই? হ্যাঁ ফ্রেশার হিসাবে করতে পারেন, কিন্তু ক্লোজ বা পরিচিতর মধ্যে যদি অ্যাপ্লাই করেন তখন বলে দিবেন যে স্যার আমি তো বা বন্ধু আমি তো এখানে আছি 5-6 মাস, একটু আসলে এখানে এই পরিস্থিতি ভালো লাগতেছে না, বা আমি একটু সিস্টেমে যাইতে যাচ্ছি, তখন গিয়ে হয়তো আপনি ফ্রেশারভাবে করলেন। তখন যদি আপনাকে সুযোগ দেয় বা কোনো স্কোপ থাকে তখন আপনি বলেন যে স্যার আমি তো অমুক কোম্পানিতে 3-4 মাস ছিলাম, তো একটু পারিবারিক সমস্যা বা যাই হোক একটা বড় একটা ইস্যু দেখায়, তখন বলবেন। তাহলে তো তখন ভাবে যে না এই ছেলেটা কয়েক মাস ছিল এক জায়গায়, এর মানে কিছুটা আছে এর ভিতরে। এটা একটু তখনের পরিস্থিতি বুঝে, এটা বুঝতে পারছেন? জি ভাই ধন্যবাদ, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। নীরব লাইনে আছেন? নীরব জি ভাই আসি ভাই। আপনি কিছু ছবি নিয়েন, কারণ এটা একটা স্মৃতি থাকা উচিত, এটা ছবি নিয়েন কিছু। আচ্ছা ভাই। আচ্ছা আমরা বিডি জবসে চলে যাই, আমাদের অলরেডি 35 মিনিট হয়ে গেছে সিবি নিয়ে। একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হলো মানে আদার্স এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স, পার্সোনাল ডিটেলস, তারপরে হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ, মানে রেফারেন্স, এগুলা দিতে দিতে তো অনেক সময় দেখা যাচ্ছে যে সিভির মানে পেজ বেশি হয়ে যায়, 2 এর অধিক 3 পেজ। সেক্ষেত্রে কোনো বৈষম্যের শিকার হতে হবে কিনা? শুনেন আমি তো আগেই বলছি, এই জিনিসগুলা যারা এক্সপার্ট সিবি নিয়ে যারা কাজ করে, যারা এক্সপার্ট, যারা বুঝে, ওরা ঠিকই আপনার 5 বছর 10 বছর চাকরি অভিজ্ঞতাকে 2 পেজে নিয়ে আইতে পারবে। ওই সিস্টেম ওদের জানা আছে, ওই অনুযায়ী ওরা কাজ করে। আর আমরা যারা কম্পিউটার কাজ পারি না বা আমরা যারা সিস্টেম জানি না, আমাদের ওই দেখা যায় ফ্রেশার সিবি 2 পেজ চলে গেছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের উপর, বুঝতে পারছেন? ভাই সিভির সাথে কি কভার লেটারও অ্যাড করতে হবে? কভার লেটারটা হচ্ছে আপনার কভার লেটার খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা একসময় হয়তো এটা আমরা ছিল না, কিন্তু এখন প্রত্যেকটা কোম্পানিগুলো এটা ফলো করতেছে। আর বিশেষ করে মাল্টিনেশনাল কোম্পানিগুলো এটা বেশি ফলো করে। হ্যাঁ ওরা উল্লেখ করে দেয়। আমাদের তো বিদেশি সার্কুলারগুলো বাংলাদেশে এইচআররা মেনটেন করে, তো এই জন্য আমরা এটা বুঝি না, ঠিক আছে? বাংলাদেশে যত বিদেশি কোম্পানিগুলো আছে সবগুলো কিন্তু আপনার বিদেশি বাংলাদেশে এইচআররা মেনটেন করে, কমই ওরা করে। আর না হলে সার্কুলারে দেখেন না অবস্থা, এখনও সে আগের যুগে আমরা সার্কুলারে পড়ে গেছি, ডেডলাইন থাকে না, এই থাকে না, সেই থাকে না, তারপরে আস্তে আস্তে এটা পরিবর্তন হচ্ছে। তো এখন আপনি যখন করবেন ইমেলের মাধ্যমে, যখন করবেন তখন এটা ইমেলে আমরা আসতেছি, ঠিক আছে? আপনারা একটু ধৈর্য ধরেন, ওইটাতে আমরা যাব। এখন আমরা বিডি জবসে চলে যাব। আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই শুনছি। আচ্ছা আপনারা বারবার বের হচ্ছেন, আপনারা যদি এভাবে বের হন তাহলে তো এইদিকে সমস্যা হয়। আপনারা একটু থাকার চেষ্টা করেন, আমরা শেষ করে দিব। আচ্ছা ভাই একটা ছোট প্রশ্ন ছিল। জি বলেন। ভাই আমার প্রশ্নটা হচ্ছে, আমরা সিভিটা কাস্টমাইজ করার ক্ষেত্রে কি এসএসসিটা স্কিপ করতে পারি? এসএসসি যে এডুকেশনাল এক্সপেরিয়েন্স, বুঝি নাই। আমরা সিভিতে এডুকেশনাল এক্সপেরিয়েন্সে এসএসসি এই কলামটা কি স্কিপ করতে পারি কিনা, মানে শুধু ডিপ্লোমা দিতে পারি কিনা? না না এটা দিবেন, প্রাইমারি 8 পাস সেগুলো দিবেন না, এটা দিবেন। এটা একটা হায়ার এডুকেশন না, এটার পরেই তো আপনি স্টেপ করতে, এটা দিবেন, এটা সমস্যা নাই, এটা কমন, এটা দিবেন। ওকে থ্যাংক ইউ সো মাচ। কারণ আমাদের অনেক বড় বড় প্রোফাইল আমাদের কাছে মাঝে মাঝে আসে, হ্যাঁ, তো আমরা দেখি স্যাররা মেনটেন করে ওইটা, এর জন্য এটা সমস্যা নাই। আর এইচআর স্যারদেরও এটা সমস্যা নেই, এটা দিবেন, এটা সমস্যা নেই। এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকে একেও পড়ছে সায়েন্সে, এটা উল্লেখ করে না, তো ওরা বুঝবে কেমন ও সায়েন্সের স্টুডেন্ট না কমার্সের স্টুডেন্ট? তো আমরা আসলে এগুলো বুঝি না। ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা আমরা বিডি জবসে চলে যাব। আচ্ছা বিডি জবসের মূল যে বিষয়টা আসলে এক সময় কিন্তু আমার কিন্তু প্রত্যেকটা চাকরি, একমাত্র হামিম গ্রুপে আছে, এটা ইমেলের মাধ্যমে সিভি দিয়েছি, কিন্তু আমার প্রত্যেকটা চাকরি বিডি জবস থেকে। বিডি জবসে আমার এরকম অভিজ্ঞতা আছে, আমি সকালে অ্যাপ্লাই করছি, বিকালে আমার ইন্টারভিউ কল পেয়েছি। অনেক আমি 2012 থেকে আমি বিডি জবস ফলো করি, ঠিক আছে? তো তখন থেকে আমি ফলো করি, আমার এই পর্যন্ত এই হামিমে আসার আগে যতগুলো চাকরি করছি
প্রত্যেকটা চাকরি আমার বিডি জবস থেকে, ঠিক আছে। তো বিডি জবসে আসলে বর্তমানে যে পরিস্থিতি, আমাদের দুঃখের বিষয় অনেক ইঞ্জিনিয়ার ভাইরা বিডি জব সম্পর্কে আইডিয়া নেই, জানেই না, ঠিক আছে। ওই ডিপ্লোমা পাস করে বা বিএসসি কমপ্লিট করে গাজীপুরে চলে গেছে, ওইখানে গিয়ে তারপর মনে করেন যে এখন সিভিটাও ঠিক নেই, এরকম পরিস্থিতি। তো আসলে আমরা শুধু সব কিছু মিলে আসলে আমাদের জীবন, তারপরে আমরা চেষ্টা করব। আগে দেখা যায় এই সিএনজির পিছনে বা ঢাকা শহরে যারা আছেন বা আগে যারা দেখতে পারছেন আপনারা, সিএনজির পিছনে বা বিভিন্ন বোর্ডে লেখা থাকে বিডি জবস, বিডি জবস, বিডি জবস। আপনারা কেউ দেখছেন কিনা জানি না, আমি দেখছি সিএনজির পিছনে আরও বিভিন্ন গাড়িটারির পিছনে লেখা থাকতো বিডি জবস। তো এখন কালের পরিবর্তনে আসছে কি, এখন আমরা বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজে গিয়ে দেখা যায় ওনারা জব ফেয়ার করে, আরও বিভিন্ন প্রোগ্রাম করে থাকে। তো এগুলো আরও আগে করা উচিত ছিল, ঠিক আছে না। যেহেতু এখন আসছে, আমরা এখন চিনতেছি, জানতেছি, এখন প্রত্যেকটা পলিটেকনিক্যালও এগুলো যাচ্ছে, এখন দেখা যাচ্ছে আর কি। তো বিডি জব সম্পর্কে আসলে বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে বড় একটা জব প্ল্যাটফর্ম, ঠিক আছে। এখানে যেহেতু আমি এখান থেকে আমি নিজে উপকৃত হয়েছি, এমনকি আমাদের বর্তমান প্রেক্ষিতে বা আগে যারা সবাই কিন্তু বিডি জবস থেকে। বিডি জবস এমন একটা সাইট, এখানে যদি আপনি সময় দেন, এটাকে আপনি পড়াশোনার মতো করে নিতে হবে। বিডি জব, আমি কিন্তু বিডি জবসের মার্কেটিং করতে, আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলতেছি, কারণ আমি দিনেও কয়েকবার বিডি জবসে থাকি। আপনাদের জন্য চাকরি খুঁজি, আমার জন্য খুঁজি, এটা কমন, হ্যাঁ। এটা এমন একটা প্ল্যাটফর্ম, এটাকে পড়াশোনার মতো নিতে হবে। অন্যকে এটা টুল সম্পর্কে জানি না। আগে তো আমরা www.bdjob.com ক্রোম দিয়ে বিভিন্ন ব্রাউজার দিয়ে ঢুকতাম, হ্যাঁ। এখন তো কত সহজ করে দিয়েছে, অ্যাপসের মাধ্যমে আপনি সব কিছু আপনার একদম হাতের কন্ট্রোলে। কিন্তু আমরা কেউ পড়াশোনা করি না, বিডি জব ঘাটাঘাটি করি না, আমরা শুধু যাই, গিয়েই দেখি যে কি আছে এখানে, যে কত চাকরি। বাংলাদেশের প্রত্যেকটা ইপিজেটের চাকরি এখানে পাবেন। তারপর হচ্ছে এখন তো বিদেশি অনেক সার্কুলারগুলো এখানে পাওয়া যায়। তারপর এই যে সেভরনের, আপনার নাম শুনছেন কিনা জানি না, এটা মাল্টিনেশনাল একটা কোম্পানি, সিলেট বিবিয়ানাতে ওরা গ্যাস উত্তোলন করে, ঠিক আছে। এইরকম সেভরনের মতো আরও অনেক কোম্পানিগুলা মনে করেন যে বিডি জবসে সার্কুলার দেয়, কিন্তু আমরা সঠিক ব্যবহার জানি না, কিভাবে চাকরি খুঁজতে হয়, কিভাবে ঘাটাঘাটি করতে হয়, আসলে কখন সময় দেওয়া যাবে, আমরা এগুলা করি না, ঠিক আছে। তো আমরা যারা বিডি জবসে প্রতিনিয়ত থাকে, ওরা একদিন হইলো না একদিন ওরা সফল হয়েছে। আর যারা ওই ঢুকবে, বের হবে, বন্ধুবান্ধবের থেকে শুনছে বা ইউটিউব দেখছে, এটাই হচ্ছে সীমাবদ্ধ, ঠিক আছে। এখন তো বিডি জবসে কমেন্টেরও করছে, ওখানে প্রতিদিন হাজার হাজার কমেন্ট হচ্ছে, আমি এত অ্যাপ্লাই করি চাকরি পাই না, আমি এই করি সেই করি, কোনো কিছু হচ্ছে না। আসলে যেহেতু ওদের একটা ফরম্যাট, তো ওই ফরম্যাটটা আপনাকে মেনটেন করতে হবে, ঠিক আছে। যারা ফ্রেশার, আজকের এই মিটিংয়ের মাধ্যমে বলে দেই, যারা ফ্রেশার, আপনাদের সিভি সব সময় 80% বেশি হবে না, কারণ বিডি জবসে প্রত্যেকটা অপশন পয়েন্ট আকারে নিয়েছে। ওরা ছবির জন্য 20% রেখেছে, জব এক্সপিরিয়েন্সের জন্য 10% রেখেছে, এইভাবে প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা ধাপে ধাপে ওরা পার্সেন্টেজ আকারে নিয়েছে, ঠিক আছে। তো প্রথমে আমাদের প্রোফাইলটা কমপ্লিট হবে, হ্যাঁ, প্রোফাইলটা কমপ্লিট হবে, তারপর গিয়ে আমাদের কেরিয়ার যে অবজেক্টিভ, ওটা আমরা সুন্দর করে লিখে দিব। এখন আমাদেরকে কি লিখতে হবে, ওইখানে আবার লিমিট আছে যে এত শব্দের মধ্যে আপনাকে লিখতে হবে। আমরা গুগল থেকে কপি করি, আমরা ওই কি বলে বন্ধুর কেরিয়ার অবজেক্টিভটা কপি করি, এরকম করে করে আমরা ওইখানে বসাই, ঠিক আছে। তো এটার ওপরও কিন্তু বিডি জবস ফিল্টারিং করে, ঠিক আছে। তো এখন বিডি জবসে দুইভাবে চাকরি পাওয়া যায়। আমার কথা শোনা যাচ্ছে? কেউ একজন রেসপন্স করেন, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, বিডি জবসে দুইভাবে চাকরি পাওয়া যায়। একটা হচ্ছে আপনি আবেদন করবেন, আর একটা হচ্ছে ফিল্টারিং সিস্টেম। আবেদনটা হচ্ছে আমরা ওইখানে ঘাটাঘাটি করবো, ওখানে সার্চ অপশন আছে, হ্যাঁ, হট জব আছে। হট জবে দেখা যায় যেগুলো ব্র্যান্ড কোম্পানি, ভালো ভালো কোম্পানি, ওদের ওইখানে সরাসরি ওরা সুন্দর করে সিভি সার্কুলার দিয়ে দেয়। হট জবে দেখেন, আপনারা ওইখানে খুঁজাখুঁজি করেন, বিশেষ করে মার্কেটিং জবগুলো বেশি থাকে। আগে অনেক ভালো ভালো বড় বড় কোম্পানির সার্কুলার ওইখানে থাকতো। আচ্ছা, এই গেল একটা। আরেকটা হচ্ছে আপনার ফিল্টারিং সিস্টেম।
কারণ আপনারা জানেন বিডি জবস এখন আপডেট হয়েছে, এখন ওরা বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন আপনি আগে ভিউ কে অ্যাপ্লাই, কোন কোন কোম্পানি ভিউ করছে এটা আগে ফ্রিতে দেখা যেত, এটা এখন পে ভার্সন করছে। তারপর আরও কিছু পে ভার্সন ওরা আনছে, 100 টাকা, 200 টাকা, 250 টাকা, ঠিক আছে। তো এখন মূল কথা হচ্ছে আসলে আমি কি ওগুলা কিনলে কি ইন্টারভিউ কল পাবো নাকি না, আসলে এটা কথা না। আপনি ওটা একটা প্যাকেজ দিচ্ছে, ওটা আপনার সুবিধার জন্য। হ্যাঁ, আপনি 5টা কোম্পানিতে অ্যাপ্লাই করলেন, এখন ওখানে ভিউ উঠছে 1, 2, 3, এখন আপনার কাছে একটা চিন্তা ভাবনা থাকে, রে আমাকে কে ভিউ করলো দেখি তো একটু। তো এটার জন্য আপনার এটাও একটা মনে করেন বিজনেস পলিসি আপনারা ধরে নিতে পারেন। তো সেই প্রেক্ষিতে দেখা যায় 100 টাকা 200 টাকা দিয়ে ওখানে প্রিমিয়াম করে আপনি ওইটা দেখতে পারবেন, এই লইছে আর কিছু না। এটার জন্য যে আপনার চাকরি হবে না এটা হচ্ছে মিথ্যা কথা, ঠিক আছে, এটা সবাই মাথায় রাখবেন। তো এখন আপনার প্রোফাইলটা প্রথমে রেডি করলেন, রেডি করার পর ক্যারিয়ার অবজেক্টিভ, ক্যারিয়ার সামারি, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন প্রজেক্ট, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার রেফারেন্স দিবেন, তারপর কোন কোন এরিয়াতে আপনি চাকরি করবেন এটা দিবেন, দেশি বাংলাদেশ আছে, বাইরের কান্ট্রি আছে দিতে পারবেন, এবার কোন কোন কোম্পানিতে আপনার ডিমান্ড, ঠিক আছে। ওইখানে ফার্মাসিক্যাল থেকে শুরু করে প্রত্যেকটা কোম্পানির ক্যাটাগরি দেওয়া আছে আপনার বাজার, ওইটা 10টার উপরে হয় না, ঠিক আছে, ওইগুলা দেখবেন। তারপর হচ্ছে আপনার আরও যে ট্রেনিং সার্টিফিকেট এগুলো একটু মেনটেন করবেন। হ্যাঁ, আপনি কি সার্টিফিকেট অর্জন করেছেন, মূল বিষয় হচ্ছে আমার কি আছে। আমি পলিটেকনিক পাস করে আমার মাত্র একটা ট্রেনিং, আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে আমি কোনো অটোক্যাড পারি না, আমি কোনো গ্রাফিক জানি না, আমি একটা সাবস্টেশনে কি ইকুইপমেন্ট থাকে এগুলো জানি না। তো না জানলে তো আপনি ওখানে কিছু বসাইতে পারবেন না, ওখানে তো দিছেই আপনাকে বসানোর জন্য। ওইখানে আমরা সিরিয়াল বাই ওখানে কীভাবে দিতে হবে, কীভাবে মেনটেন করতে হবে, এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করতে হবে, স্টাডি করতে হবে, ভিডিওসে সময় দিতে হবে, বা এজেন্সি বা কোনো থার্ড পার্টি, কোনো সিনিয়র বা যারা এগুলো বুঝে ওদের সহযোগিতা নিতে হবে। ওই সারাদিন চিল্লি আমি কল পাচ্ছি না এই সে এগুলা বলা যাবে না, চেষ্টা করতে হবে। নিজে কয়টাতে অ্যাপ্লাই করছেন, আগে তো আলটিমেট ছিল, হ্যাঁ, এখন কিন্তু যে 150টার উপরে মনে হয় অ্যাপ্লাই করা যায় না, সামথিং এরকম কিছু একটা, এখন একটা লিমিট দিয়ে দিছে, ঠিক আছে। তো এই জিনিসটাও আপনাকে মাথায় রাখতে হবে। তো প্রোফাইলটা ভালোভাবে সাজাইবেন, ঠিক আছে, আপনার সিভি দেখে হোক বা আপনি কারোটা কপি করবেন না। দেখেন আমি আবারও বলি, আপনারা বিডি জবসে যে কোনো কিছু আপডেট করেন না কেন, আপনার হাউস ওয়ারিংয়ের ট্রেনিং নাই, অথচ বন্ধুরটা বসায় দেয়, এটা করা যাবে না। আপনার যা আছে তা, ফ্রেশারদের 80% আর এক্সপিরিয়েন্স যারা ওরা 100% হবে। এই গেল একটা বিষয়। আর আরেকটা হচ্ছে আপনার রেফারেন্স, ওইখানে 2-3টা আপনি একটা দিবেন, একটা বা 2টা যাই দিলেন, ঠিক আছে। আর সার্টিফিকেটের যে সার্টিফিকেটগুলো আছে ওগুলো এখানে উল্লেখ করে দিবেন। আর ট্রেনিং, একটা ট্রেনিংও মিস করবেন না। 2 মাস 3 মাস 1 মাস যতগুলো ট্রেনিং আছে প্রত্যেকটা ট্রেনিং ভিডিওসে সুন্দর করে ওখানে যাবে আছে ওইভাবে তুলে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ছবি, অবশ্যই ভালো একটা ছবি দিবেন, দেওয়ার পর এই শেষ, আপনার ভিডিওসের প্রোফাইলে কাজ শেষ। তারপর হচ্ছে অ্যাপ্লাই, আপনি ওখানে বিভিন্ন সার্কুলার আছে, আপনি প্রোডাকশনে যাবেন না, হুদায় আপনি প্রোডাকশনে অ্যাপ্লাই করতেছেন, কোম্পানি ডাকতেছে আপনি যাইতেছেন না, এটা একটা নেগেটিভ। তারপর দেখা গেল যে আপনি সিকিউরিটিতে অ্যাপ্লাই করে দিলেন, তো আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মানে আবেগে ঠেলা সিকিউরিটি ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করে দিলেন, এরপরে সেলসে মার্কেটিংয়ে অ্যাপ্লাই করে দিলেন, এরপরে অ্যাপ্লাই করে দিলেন অন্যান্য আরও আদার্সগুলোতে, কল সেন্টার এগুলাতে দিয়ে দিলেন, অথচ আপনি এগুলোতে চাকরি করবেন না। ইন্টারভিউ কল আইলে আপনি গেলেন না, এটা করা যাবে না। আপনি যেটাতে অ্যাপ্লাই করবেন আগের সার্কুলারটা ভালোভাবে পড়বেন, বুঝবেন, কারণ অনেক বিদেশি কোম্পানিগুলা সরাসরি তাদের নাম উল্লেখ করে না, অনেক বাংলাদেশি বড় বড় কোম্পানিগুলা বিডি জবসে সরাসরি নাম উল্লেখ করে না। আপনারা দেখেন ওখানে লেখা থাকে যে ইউকে বেস ফার্মাসিক্যাল কোম্পানি বা আমেরিকান, এইরকম বিভিন্ন টাইপ দিয়ে ওরা ওখানে কিওয়ার্ড ব্যবহার করে, এটা বোঝা অমুশকিল, ঠিক আছে। এবারে বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ান অনেক ফার্মাসিক্যাল আছে, এগুলো কিন্তু আমরা দেখি না, কিন্তু ওইখানে আপনাকে ঘাটাঘাটি করতে হবে, সময় দিতে হবে। প্রত্যেকটা কোম্পানির রেপোর্টেড লেখা থাকে, রেপোর্টেডে আরও ওইটা ভালোভাবে যদি ঘাটাঘাটি করেন, একটা সার্কুলার যখন হবে ভালোভাবে ঘাটাঘাটি করলে ওইখানে অনেক উত্তর পেয়ে যাবেন। ওইখানে কি কাজ, কি দায়িত্ব, কোন লোকেশনে আছে, ওইখানে দিছে যে এনিয়র বাংলাদেশ, কারণ আপনি দিয়ে দিচ্ছেন ঢাকা, রাজশাহী আর চিটাগাং, তাহলে ওইটা আপনি পাবেন, কখনোই কল পাবেন না, কারণ ওখানে আপনি দিছেনই 3 জায়গায় চাকরি করবেন, অথচ কোম্পানি বলতেছে এনিয়র বাংলাদেশ।
ওইখানে একটা নেগেটিভ থাকে। তো এরকম আরও অনেক ছোটো বড়ো বিষয় থাকে। তো এগুলো ঘাটাঘাটি করতে হবে, পড়াশোনা করতে হবে, বিডি জবসে প্রচুর সময় দিতে হবে। তাহলে গিয়ে বিভিন্ন টোলস সম্পর্কে আপনার আইডিয়া হবে। মেকানিক্যালের আপনি মেকানিক্যালে একটু ঘাটাঘাটি করলেন, দেখেন যে আসলে মেকানিক্যাল সার্কুলারগুলো কীভাবে হয়, হ্যাঁ, বয়স কত থেকে কত চেয়েছে, কি অভিজ্ঞতা চেয়েছে, এখন তো উল্লেখ করে দেয়, অনেক কিছু উল্লেখ করে দেয়, অটোক্যাড, এরপরে কম্পিউটার ট্রেনিং, HMI, মানে বিভিন্ন বিষয়গুলো এখন তুলে দেয়। তো সার্কুলারটা ভালোভাবে পড়বেন, পড়ার পর যদি দেখেন যে না এই কোম্পানিটা আমার কাছে অন্যরকম মনে হচ্ছে, ওই সার্চ দেবেন, খোঁজাখুঁজি করবেন, হ্যাঁ, এই হলো বিষয়। যেমন আমাদের বাংলাদেশে কিন্তু অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট আছে বেসরকারি, কয়টা পাওয়ার প্ল্যান্টের সার্কুলার কিন্তু ঠিকই হচ্ছে, কিন্তু আমরা জানি না বা বুঝি না, ঠিক আছে। অনেকগুলো সিমেন্ট কোম্পানি আছে, হ্যাঁ, এই যে ফ্রেশ সিমেন্ট, অনেক কোম্পানি আছে, আমরা সার্কুলার কিন্তু ঠিকই হচ্ছে, অথচ তারা অন্য নাম ব্যবহার করতেছে বা গ্রুপ কোম্পানি বা আদার্স অন্য কিছু দিয়ে ওরা কিন্তু ঠিক দিন শেষে ম্যান পাওয়ার নিয়ে যাচ্ছে বিডিওস থেকে। কিন্তু আপনি এই কোম্পানি তো নাম লেখে না, এটা আমরা ভুয়া কোম্পানি, অ্যাপ্লাই করলাম না। তো এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে, তাহলে গিয়ে আশা করি আপনারা বিডি জবস থেকে উপকৃত হবেন। আর ভিডিওর ক্ষেত্রে দিলে ভালো, না দিলে যে ক্ষতি হবে এরকম কিছু না, ঠিক আছে। ওইখানে ভিডিওর যে অনেকে বলতেছে ভাই আমার তো ভিডিও দিব কি না, এটা আপনার ইচ্ছা। আপনি যদি 5 মিনিট 10 মিনিটের একটা ভিডিও তুলে নিজের সম্পর্কে যদি ওখানে সাবমিট করতে পারেন ভালো, তো এটার জন্য যে আপনার ক্ষতি হবে বা এরকম কিছু না, বুঝতে পারছেন? এই হলো বিষয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে সংক্ষেপে বলবেন। ভাই আপনি যে বলছিলেন ফ্রেশারদের 80% হাইস্ট হবে 80%, তো মানে মিনিমাম কত পার্সেন্ট হলে বুঝবো যে আমার ইয়াটা মানে স্বাভাবিক আছে? শুনেন, মানে কত হওয়া উচিত? আপনি তো ফ্রেশার, আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, এটা বাদ পড়বে। কিন্তু এডুকেশন তো আপনাকে দিতে হবে, বিভিন্ন ট্রেনিং দিতে হবে, প্রজেক্ট দিতে হবে, এগুলো যদি আপনার না থাকে তাহলে তো আপনি 80% হবে না, হবে, কারণ প্রত্যেকটা বিষয় পার্সেন্টেজ থাকে। আজকে মিটিং শেষে আপনারা ভিডিওসে যাবেন, গিয়ে ওইখানে একটা করে ফিল আপ করবেন আর দেখবেন কোনটা কত পার্সেন্ট, তাহলে উত্তর পেয়ে যাবেন, বুঝতে পারছেন? ওইখানে যেগুলো কমন বিষয়গুলো আপনি অতি সহজেই আপনি বুঝতে পারবেন, যখন এটা নিয়ে ঘাটাঘাটি করবেন সহজেই বুঝতে পারবেন, ঠিক আছে। আপনি যখনই 80% হবে, 80% করতে হবে, কীভাবে করবেন আমি তো সব পয়েন্ট আগে সব বলে দিলাম, জাস্ট এগুলো আপনি এখন আপনার ট্যালেন্ট অনুযায়ী আপনি এগুলো ফিল আপ করবেন। ভাইয়া আমার 70% হয়ে গেছে, তা এটা হচ্ছে মানে 80% কমপ্লিট করতে হবে। আপনি যদি ফ্রেশার হন তাহলে এটা 80% করা যান, কোনটা মিসিং হয়েছে ওইটা আপনি ভালোভাবে ঘাটাঘাটি করে দেখেন, বুঝতে পারছেন? 80% হবে। কীভাবে করবে এটা আপনারা একটু ঘাটাঘাটি করেন, পড়াশোনা করেন, তাহলে বুঝতে পারবেন। আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বলে দিছি। কারো প্রশ্ন থাকলে সংক্ষেপে বলেন, আমরা অন্য একটা টপিকে চলে যাব। ভাইয়া বিডি জবসে অ্যাকাউন্ট করা আছে আমার একটা। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ বলেন, সমস্যা কি? জি মানে ওই যে টিটিসি তে ট্রেনিং করার সময় আর কি আমাদেরকে একটা অ্যাকাউন্ট করা ছিল আমাদের, তখন তো একটা সিভি পাঠিয়ে দিয়েছি আমরা আর কি। তো তখন ওই সিভিতে আমাদের কোনো মানে এক্সপিরিয়েন্স নাই আর কি, কোনো স্কিল নাই আর কি, লেভেল 1 টুকু করছি আমরা পরবর্তীতে, তখন ওগুলো তার উল্লেখ করা নাই এখন ওই জায়গায়। আর এটা আপডেট করবো কিভাবে? এটা আপডেট ওইখানে চলে যান, অ্যাপসের মাধ্যমে বা মাধ্যমে চলে যান, ওই যে ক্রমের মাধ্যমে গিয়ে ওইখানে ওই এডিট অপশনে গিয়ে ওইখানে প্রত্যেকটা বিষয়বস্তু দেওয়া আছে আলাদাভাবে, বুঝতে পারছেন? আমি তো ল্যাপটপে নেই, ল্যাপটপে থাকলে অবশ্যই দেখাইতাম, চাইছিলাম যে ভিডিও আকারে এটাই করব, কিন্তু আসলে দুঃখের বিষয় মনে করেন যে আমি মোবাইলে, এই জন্য এটা হচ্ছে না। কিন্তু এটা নিয়ে আমাদের ভিডিও আসবে সামনে ইনশাল্লাহ। একটা প্রশ্ন ছিল। জি বলেন। এই হচ্ছে মানে ভিডিও জবসে লাস্টে একটা মানে সেটিংস এর লাস্টে একদম, হ্যাঁ মানে আসলে লাস্টে একটা জিনিস আছে, ওটা মানে কি করে একো ডিপলি নাকি মানে আছে লাস্টের দিকে আপনি ভিডিওসে এখন থাকে, তো ওটা আসলে কিভাবে আর কি ওটা মানে বুঝাইছে কি আর কি, এটা জানা বুঝাইছে মানে আপনার কথা আমি আসলে বুঝতে পারি নাই, কোন অপশনের কথা আপনি বলতেছেন? ভিডিওসের ভিতরে সেটিং এর ভিতরে একটা আসলে অপশন আছে, যেমন পার্সোনাল নাম। ও আচ্ছা, ওইটা লাগবে না মানে একবারে শেষের দিকে। হ্যাঁ ওইটা লাগবে না, ওইটা দেওয়া দরকার না, ওইটা লাগবে না।
বুঝছি, ওটা আসলে কিসের জন্য আর কি দিতে আর কি চেঞ্জ হয়েছে আর কি, এই জন্য জানার জন্য। এটা হচ্ছে যারা বড় বড় পর্যায়ে যারা আছে, বিভিন্ন প্রজেক্ট বা ম্যানেজার লেভেলে যারা আছে, হ্যাঁ, কোনো অ্যাওয়ার্ড পাইছে কিনা বিদেশ থেকে, এগুলা অন্য বিষয়, এগুলা আমাদের লাগবে না, ঠিক আছে? এখানে দেখেন সব দেওয়া আছে, দেখেন এখানে এখানে টাইটেল দেওয়া আছে, এরপরে অ্যাচিভমেন্ট দেওয়া আছে, তারপর হচ্ছে ইউআরএল বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে। আসলে এইটা আমার আইডিয়া নেই, আমি যেহেতু আমি এটা জানি না, এই জন্য আমি এটা বিষয়ে বলতে পারবো না। ভাই আমার একটা প্রশ্ন হলো ভাই, জি বলেন। যে বিডি অফিসে অনেক অনেক কোম্পানি ওই ওখানে অ্যাপ্লাই করার একটা তারা ইমেল নাম্বার দিয়ে দেয়, সেক্ষেত্রে কি দুটোটাই করতে হবে, দুইভাবে অ্যাপ্লাই করতে হবে নাকি বিডি অফিসে অ্যাপ্লাই করবে? আপনার কথা বুঝতে পারি না, একটু সুন্দরভাবে বলেন, সাউন্ড শোনা যাচ্ছে। বলতেছি ভাই, বিডি অফিসে যে নিয়োগ হয় অনেক সময় দেখা যাচ্ছে তাদের কোম্পানির ইমেল সহ দিয়ে দেয়, ইমেল সহ। ও আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। দেখেন আপনি দুইভাবেই অ্যাপ্লাই করবেন, এটা যদি কেউ সুযোগ দেয় এই সুযোগ কেউ মিস করবেন না, হ্যাঁ, ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, বিডি অফিসে অ্যাপ্লাই করে দিবেন, এই সুযোগ কেউ মিস করবেন না। আর ফ্রেশারদের ক্ষেত্রে বিএসসি যদি হয় 18,000 16,000 টাকা, ঠিক আছে? আর ফ্রেশার ডিপ্লোমা যারা 14 থেকে 16-র ভিতরে রাখবেন। মিউট করে রাখেন, কার অতিরিক্ত শব্দ আসতেছে, মিউট করে রাখেন, যে কথা বলবেন শুধু সে আনমিউট করেন। ভাই একটা জি বলেন। ভাই যে এবিসি লাইসেন্স এটা কি তো বানানো, প্রফেশনাল সার্টিফিকেট নাকি ট্রেনিং এ? এটা সার্টিফিকেটে দিয়ে দিবেন। ভাই এটা স্পেশাল কারিকুলামে করবো না, এবিসি লাইসেন্স? না না, এটা সার্টিফিকেটে দিয়ে দিবেন। একটা কোশ্চেন ছিল। জি বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে, বিডি অফিসে কি মাল্টিপল অ্যাকাউন্ট খোলা সম্ভব কিনা? ধরেন আমি আগে একটা অ্যাকাউন্ট করছি, আমার ওই ইমেলটা নাই বা হারিয়ে গেছে, তাহলে আমি আরেকটা ইমেল দিয়ে একই পরিচয় আইডিটা খুলতে পারবো কিনা? সমস্যা নাই, আপনি মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে কোনো প্রবলেম হবে না, এটা কোনো সমস্যা হবে না, কিন্তু না থাকাটাই ভালো। কিন্তু যদি কখনো সম্ভব হয় এটা রিমুভ করে দিন, কারণ যখন ফিল্টারিং করবে দেখা যায় নর্মালভাবে ফিল্টারিং করলে দুইটা আইডি চলে আসবে, বুঝতে পারছেন? এটা করে একটা বিরক্তকর। জি বলেন। একটু জুড়ে বলেন ভাই, একটু জুড়ে বলেন, যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, একটু জুড়ে বলেন। আমারটা 80% দেখাইতেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সিভি দেওয়ার পর কোনো তার কি ডাক পাইনি, 80% দেখাইতেছে। এখন সেই 80%-এর মধ্যে কি দিছেন, কিভাবে তুলে ধরছেন, এটা হচ্ছে বড় বিষয়। এখন তো আমি তো আর জানি না আপনি ওই 80% কি দিচ্ছেন। আমি তো ইচ্ছা করলে 100%ও করতে পারি না, কিন্তু আমি ওই 100% বা 80%-এর মধ্যে কি দিছি, কিভাবে তুলে ধরছি, ওইটা হচ্ছে বড় বিষয়, বুঝতে পারছেন? আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার আমরা যারা ফ্রেশার আছে, হ্যাঁ, জি, তারা আসলে চাকরিতে ঢুকতে অনেক সময় আছে কি কোম্পানি বলে একটা, কাজ করে এক জায়গায়, মানে এই জিনিসটা আসলে কিভাবে বুঝবে? যে আমাকে বলছে যে ধরেন সাব ইনস্টার ইঞ্জিনিয়ার আমাকে দিছে, কিন্তু কাজ করাবে আমার অন্য জায়গায়, মানে কিভাবে বুঝবে আসলে যে কোম্পানিটা আমার মানে ভুল করতেছে, আমার নিয়ে যাওয়া অপারেটরে কাজ করাবে? বোঝার কোনো ওয়ে আছে কিনা? এটা হচ্ছে সবচেয়ে বড় বাটপারি আমাদের ইঞ্জিনিয়ারিং ডিভিশন। আমি তো বললাম আমাদের ইঞ্জিনিয়ারিং ডিভিশনটা খুব কষ্টের, খুব চ্যালেঞ্জিং। কেউ অল্পতেই 20,000 টাকা স্যালারি পাচ্ছে, কেউ 8 বছর 10 বছর চাকরি করে 30,000 টাকা হচ্ছে না। এটা হচ্ছে একদম একটা পলিসি, এটা মনে করে ইচ্ছা করে এগুলা করে বেশিরভাগ কোম্পানিগুলা। যেমন আজকেও আমার একটা মেসেজ আসছে, একটা ছেলে সিপি বাংলাদেশে ছিল, আর একটা ফুড কোম্পানিতে গেছে, অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট দিছে, ঠিক আছে, নিয়ে গরুর মতো ইচ্ছা মতো খাড়াইতেছে। ও বলতেছে যে ভাই আমার তো সিপি বাংলাদেশই ভালো ছিল, 12 ঘন্টা ডিউটি দিছে, এখন দৌড়াও, ইঞ্জিনিয়ার সিনিয়র ইঞ্জিনিয়ার ইচ্ছা মতো দৌড়াইতেছে।
ছেলে মনে চাকরি ছেড়ে দেবে। তো ওকে বলছে একভাবে, নিয়ে করাইতেছে আরেকভাবে। এটা আসলে বোঝা খুবই চ্যালেঞ্জিং। কিন্তু ভালো কোম্পানিগুলো অবশ্যই ভালো কোম্পানিগুলো এগুলো করে না। যারা হেড অফিসের মাধ্যমে নিয়োগ হয় বা যারা একদম লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা, হ্যাঁ এগুলো একটু কম হয়, কিন্তু লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা বা ম্যানেজমেন্টভাবে যদি নিয়োগ প্রক্রিয়াগুলো যে হয় ওগুলো খুবই ভালো হয়, খারাপ হয় না। আর কিছু আছে ফ্যাক্টরি থেকে সরাসরি নিয়োগ দেয় বা দেখা যায় বুং বাং করে, হ্যাঁ এটা আসলে বোঝা খুবই মুশকিল। আপনি তখনই সব কিছু বুঝতে পারবেন যখন একটা ফ্যাক্টরিতে ঢুকবেন। ওর পলিসি আপনাকে ঢুকার আগে অনেক কিছু বলবে এই সেই, কিন্তু যা দেখেন মানে এটা হচ্ছে অন্যরকম। হ্যাঁ এটা আসলে বোঝা খুবই চ্যালেঞ্জ, আপনাকে ঢুকতে হবে, না ঢুকলে আসলে এটা বলা যাবে না। কারণ মিষ্টি কথা বললো, গিয়ে দেখলেন ওইখানে তিতা কথা। আবার অনেক জায়গায় আছে ভাইবা বোর্ডে অনেক কিছু বলে না, কিন্তু ভিতরে যা দেখা যায় অনেক ভালো, মানে মনে হয় যে আমি স্বর্গে আছি এরকম। এটা আসলে খুব চ্যালেঞ্জিং, এটা আমাদের ইঞ্জিনিয়ারিং ডিভিশনের জন্য খুব চ্যালেঞ্জিং। এটা আমরা আসলে পরিস্থিতি কি হবে এই আর কি। এখানে মানে বলে আসলাম যে মানে আপনি তো মানে জব সেক্টর আছেন, মোটামুটি অনেক কিছু জানেন, তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশে মানে কোন কোন গ্রুপ মানে এমন আছে যে ভালো মানে মানে অপরচুনিটি দেয় আর কি? না, এটা এভাবে বলা যাবে না, এটার জন্য আমি খুবই দুঃখিত। এটা বলা যাবে না, কারণ আমি বলে দিলাম এই কোম্পানি, কিন্তু দেখা গেল এই কোম্পানিগুলো আর বেশি করতেছে। তো এটা আসলে নিজেকেই চ্যালেঞ্জ নিতে হবে, এটা নিজেকে চ্যালেঞ্জ নিতে হবে। আমি সবাইকে বলি একটা কথা, সবাইকে, হ্যাঁ, যে কোনো একটা কোম্পানিতে যাওয়ার পর, হ্যাঁ, যদি ওইখানে নিজে স্যাটিসফাই না হন, যদি ভালো না লাগে, চুপি চুপি কাজ করবেন, কাউকে বলবেন না, কলিগকে বলবেন না দূর কোম্পানি ভালো না এগুলো বলবেন না। ওখানে থেকে থেকে ডিউটি করে এসে বাসায় এসে শুয়ে শুয়ে বিডি জবসে সময় দেবেন, ইসিবিতে সময় দেবেন, বিভিন্ন জব প্ল্যাটফর্মে সময় দেবেন, সুযোগ হবে চলে যাবেন, যত হবে তত এভাবে করতে থাকবেন, কোনো সমস্যা নাই, সুযোগ আছে। কিন্তু আপনাকে সার্টিফিকেট, এগ্রিমেন্ট এগুলোতে দেওয়া যাবে না। ওরা আপনিও খেলবেন, আপনার তো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে, আপনিও খেলবেন, সমস্যা কি? হয়তো একটু কষ্ট হবে, কিন্তু তারপরেও দিন শেষে ভালো থাকবেন পরে। ওই জিনিসটা আসলে মানে আমরা যে বিডি জবসের যে ওদের যে একটা সাপোর্ট মার্গে আছে, ওদের তো ভাষণে আমরা যে একটা সিভি তৈরি করে দিই, তারপর কি আমাদের পিডিএফ ফাইলটা ওদের সার্ভারে কি দিতে হবে? এটা দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নাই। দেখা যায় যেহেতু এখানে একটা স্যালারি ইস্যু থাকে, তারপর দেখা যায় অনেক কিছু সিবি, আপনার সিবি যদি আপনার সিবির সাথে বিডি জবস মিল থাকে তাহলে দিবেন। যদি দেখেন যে আপনি চাকরি করছেন হামিম গ্রুপে, কিন্তু ওইখানে সিবির মধ্যে হামিম গ্রুপ দেওয়া নাই, তাই কিন্তু ঝামেলা আছে, ঠিক আছে? কারণ যখন একটা সিবি দেখা হয় তখন তার অল প্রোফাইল চলে যায়, ও কোথায় কি লিখছে, কোথায় কীভাবে আপডেট করছে, তার যদি কোনো ডক ফাইল বা পিডিএফ আপলোড করা থাকে ওইটাও ওরা দেখে, এটা কমন ইজিলি, বুঝছেন? স্যার আজকে আমাদের ক্লাস হবে স্যার? ক্লাস তো চলতেছে, সুমন ইঞ্জিনিয়ার সুমন তো নিচ্ছে, আপনি ক্লাসে যুক্ত হন। আচ্ছা, বিডি জব সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে? বিডি জব সম্পর্কে এডুকেশনাল যে প্রফেশনাল সার্টিফিকেশন আর যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই দুইটার মধ্যে পার্থক্য কি? স্যার হ্যালো, প্রফেশনাল যে সার্টিফিকেশন যে লেখা আছে বিডি জবসে, ওটাতে কি দিব? স্যার আপনাদের কি কোনো প্রাইভেসি ক্লাস হয়? জি বলেন, কে যেন প্রশ্ন করছিলেন, বলেন। জি স্যার, প্রফেশনাল যে সার্টিফিকেশন বিডি জবসের, ওটা বলতে কি ওই যে মেন সার্টিফিকেট ওটাই বুঝাইছে? না না, প্রফেশনাল আমি বলি, প্রফেশনাল বলতে আমরা বিভিন্ন ভালো ভালো যে ট্রেনিংগুলো, কোর্সগুলো ওগুলো বুঝি। যেমন আপনি এটাকে কম্পিউটারে একটা কোর্স নিতে পারেন বা অটোকেটের একটা নিতে পারেন, ঠিক আছে? ওটা প্রফেশনালিভাবে 6 মাস বা 3 মাস একটা লং টাইমে করানো হয়, আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, সেটাকে আমরা প্রফেশনাল হিসাবে ধরা হয়, বুঝতে পারছেন? মানে যেমন আমাদের যে ড্রাইভিং লাইসেন্স দেখেন না, একটা আছে ক্লাস আছে, বিভিন্ন ক্লাস আছে, হ্যাঁ, মধ্যম, মিডিয়াম, ওই রকম আর কি। তো এরকম প্রফেশনালের ক্ষেত্রে মনে করেন যে দেখা গেল আপনি 3 দিনে একটা কোর্স করছেন, এটা তো প্রফেশনাল না। 3 দিনে একটা মানে বেসিক কোর্স করছেন, এটা প্রফেশনাল হবে না।
যদি আপনাকে লং টাইম নিয়ে একটা ভালো একটা সার্টিফিকেট যদি তারা প্রোভাইড করে, তাহলে সেটার ক্ষেত্রে আপনি এটাকে প্রফেশনালভাবে ধরতে পারেন। কারণ আপনি এটাকে প্রফেশনালভাবে আপনাকে শেখানো হয়েছে, আপনাকে লিখিত লেখার মাধ্যমে হোক বা ভিডিওর মাধ্যমে হোক বা আপনাকে মানে সরাসরি এটাকে আপনাকে শেখানো হয়েছে, মানে যে কোনো বিষয়, সেটা ইঞ্জিনিয়ারিং হইতে পারে, আদার্স অন্য কিছু হইতে পারে। ভাই আমি আগে যে বিডি জবস অ্যাপ্লাই করতাম তা থেকে অনেক ডাক পাইতাম এবং প্রোফাইল ভিউ হইতো অনেক বেশি, কিন্তু ইদানিং দেখছি যে তুলনামূলকভাবে কম হচ্ছে। তো এক্ষেত্রে আমার করণীয় কি এবং কেন এরকম হচ্ছে এই বিষয়ে একটু বলতেন ভাই। আপনি কেরিয়ার অবজেক্টিভ, কেরিয়ার সামারি এগুলো চেঞ্জ করে দেন। হ্যাঁ, এটা চেঞ্জ করে আর একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করেন। আর জব রেসপন্সিবিলিটি যেগুলো আছে ওগুলোতে আর একটু সুন্দর করে চেঞ্জ করে দেন। হ্যাঁ, একটু ডিফারেন্ট করে দেন। তারপর হচ্ছে আপনার আর যেগুলোতে অ্যাপ্লাই করতেছেন ওইটার সাথে আপনার কতটুকু মিলতেছে এগুলো আগে বুঝতে হবে। ঠিক আছে, দেখা গেল ওইখানে নিবে সাবস্টেশনের লোক, আপনি তো কাজ করছেন বয়লার, হবে না। তো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে আমার সিভির সাথে ওদের মিলতেছে কিনা বা কি কতটুক যাবে, এগুলো তো ফিল্টারিং হয়। ঠিক আছে, তো এই বিষয়গুলো দেখতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি। আর ভাই ম্যাচিং এর বিষয়টা অনেক সময় যে ম্যাথ 70% 80% এগুলো লেখা থাকে, এইটা দিয়ে কি বোঝায়? আসলে এটা হাস্যকর একটা কথা, বুঝছেন। আমার এক কলিগ মেঘনা গ্রুপ থেকে 20 বার তার সিভি দেখছে, 20 বার 100% ম্যাচ হয়েছে, তাও ঢাকে নাই। আমার অনেক কোম্পানি 100% হয়, তাও ঢাকে না। এটা আসলে দেখা যায় ওরা ম্যান পাওয়ার অল্পতেই পেয়ে যায় বা ইন্টারনালভাবে নিয়ে নেয়, দেখা যায় সিভিগুলো ডাউনলোড করে রাখে। এটা অনেকগুলো অপশন থাকে, বুঝছেন, যে আমাকে সিভি ভিউ করছে 100% ঢাকা মানে এরকম না। দেখা যায় ওনারা বারবার আপনার সিভিটাই আসতেছে, এগুলো অনেকগুলো কারণ থাকে, বেসিক অনেকগুলো কারণ থাকে, বুঝতে পারছেন। আচ্ছা, আমাদের 10:07 বেজে গেছে, আমরা শেষ করে দিব। আমরা একটু লিঙ্কডিনে চলে যাব এখন। লিঙ্কডিনে সবাই কি চলে গেছে নাকি? জি না ভাই, আছি আমরা। আমাদের আজকে মিটিং এ টোটাল কতজন জয়েন করছে? নীরব ভাই লাস্ট কত ছিল? 70 প্লাস। 70 প্লাস ছিল, এখন 10 জনের মতো কমছে। আসলে আমরা এটা তো কোথাও দেই নাই, যা ফেসবুকে শেয়ার করা হয়েছিল, আর কোথাও দেয়নি। অন্য জায়গায় দিলে হয়তো এটা আরো বাড়তো। যাই হোক, সমস্যা নাই। আমি অনেক খুশি হয়েছি আপনারা যুক্ত হয়েছেন, আমিও কিছু কথা বলতে পারতেছি। আসলে বর্তমান যে অবস্থা, আমাদেরকে আসলে চেষ্টা করতে হবে। আমরা একটাতে অ্যাপ্লাই করে বসে থাকি যে না ডাকবে, একটাতে ইন্টারভিউ দিয়ে বসে থাকি, না আমার তো ইন্টারভিউ ভালো হয়েছে ওইখানে হয়ে যাবে। তো একটার উপর নির্ভরশীল হওয়া যাবে না, আমাকে সব দিক দিয়ে আমাকে চেষ্টা করতে হবে, তাহলে গিয়ে আমি একটাতে না একটাতে ঢুকতে পারবো। আর বেকার না থেকে যে কোনো একটা প্রজেক্ট হোক পার্ট টাইম হিসাবে নিতে হবে। ঠিক আছে, আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোতে ঢুকতে হবে। আপনি ডাইং আছে, প্রিন্টিং আছে, ফ্যাশন আছে, তারপর টেক্সটাইল আছে, এগুলাতে যত ঢুকবেন তত আপনার সামনে ফিউচার ভালো। কারণ আপনার বয়লার, কম্প্রেসার, তারপর হচ্ছে জেনারেটর, এরপরে ইলেকট্রিসিটি, হ্যাঁ বিভিন্ন পাম্প, তারপর হচ্ছে আপনার মোটর, মেশিন, এগুলা সব জায়গায় কমন থাকবেই। কিন্তু আপনি কিভাবে নিজেকে আয়ত্ত করতে হবে এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, তো ওইরকম না, অনেকে প্রোডাকশনে অনেক বছর চাকরি করে, তো ওদের সিভিগুলো আমরা ওইভাবেই কাস্টমাইজ করে দিই যাতে করে তারা অন্য জায়গায় যাইতে পারে। আপনি যদি চেষ্টা না করেন, লেগে যদি না থাকেন, তাহলে তো এটা আমাদেরকে দোষ দেওয়ার কোনো রাইট নেই। এখন অনেকে চেষ্টা করে না। যেমন অনেক ভাইরা দেখলাম যে আমরা যে সিবি নেই আপনাদের, যেমন কালকের একটা উদাহরণ দেখেন, পরশু দিন আমি পাওয়ারের সিবি নিব। হ্যাঁ, তো মাত্র কয়েকটা সিবি আমরা পাইছি। এখন এই কোম্পানির ডিমান্ড হয়েছে প্রায় 80টা সিবির মতো। হ্যাঁ, 80টা সিবি লাগবে। এখন আমরা মাত্র পাইছি কয়টা? 33টার মতো পাইছি। এখন বাকিগুলো কোথায় থেকে সংগ্রহ করব, এইলো বিষয়। তো এখন আপনার সিবিতে ছবি নাই, এখন আপনার ইমেলটা ভালো দেওয়া নাই, তাইলে কি করব বলেন? এটা তো বেসিক। এখন আপনাকে ফোন দিয়ে বলবো যে আপনার ইমেলটা বসান, আপনার ফোন নাম্বারটা দেন, আপনার তো ডিপ্লোমা রেজাল্ট দেন নাই, এগুলাকে বলা সম্ভব বলেন? আমরা তো কোনো কোম্পানির সাথে, কোনো সরকারের সাথে, কারোর সাথে এগ্রিমেন্ট করি নাই। আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি। লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার, হ্যাঁ, সঠিকভাবে সিভি দিতে পারে না, তাহলে আমরা কি করব বলেন? ভাই ছোট্ট আরেকটা কথা বলি। জি বলেন। ধরেন একজনে ডিপ্লোমা করেছে রেফ্রিজারেশন থেকে, হ্যাঁ, আবার সার্কুলারটা হইছে পাওয়ার বা মেকানিক্যাল, সে কি মেকানিক্যালে করতে পারবো না পাওয়ারে করতে পারবো না তার রেফ্রিজারেশনের মধ্যেই থাকা লাগবে? এখন এখানে আমি বলি, আমাদের সার্কুলার কিন্তু
কম হয়। যেমন রেফ্রিজারেটর কিন্তু রেফ্রিজারেটরের যে বিষয়টা আরএসি যে ডিপার্টমেন্টটা, অনেক কোম্পানি দেখা যায় ইলেকট্রিশিয়ান দিয়ে কাজ চালায় নেয়, অনেক কোম্পানি দেখা যায় মেকানিক্যালকে দিয়ে কাজ চালায় নেয়। তো এই জন্যই আমরা সমস্যা, এগুলো নিয়ে আমি অনেক লেখালেখি করি যে যত দ্রুত সময় এগুলোকে কম্বাইন করতে হবে। যেমন পাওয়ার আমি মনে করি পাওয়ার, অটোমোবাইল, মেকানিক্যাল, এরপরে মেকাট্রনিক, এরা এই 4টা ডিপার্টমেন্ট আমি এটাকে সবসময় কমন হিসাবে ধরি। এরপর আরেকটা আছে মেরিন। এই 5টা ডিপার্টমেন্টকে কে কী করে জানি না, আমি এই 5টা ডিপার্টমেন্ট টেকনোলজিকে সবসময় 5 আঙ্গুলের মধ্যে রাখি। আমি যেখানে মেকানিক্যালের সার্কুলার হয় ওখানে আমি মেরিন দেই, প্রত্যেকটা ডিপার্টমেন্ট করে আমি ভাগ করে দেই। কারণ এইচআরদেরকে তো বুঝাইতে হবে। এই যে কম্পিউটারে দেখেন, আমরা তো যাক ইলেকট্রিক্যালে পাস করে আমরা কোনো মতো ট্যাগ লাগাইতে পারি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ইলেকট্রিক্যাল যারা যত বড়ই সার্কুলার হোক, কম্পিউটার অপারেটর কেন ভাই, কেন সে অপারেটর হবে? অপারেটর কাজ ও হার্ডওয়্যার জানে, সফটওয়্যার জানে, সব জানে, কেন আপনারা তাকে অপারেটর দিচ্ছেন? তো এই হলো বিষয়। তো এগুলো নিয়ে কথা বলবে কে, কাজ করবে কে? আরএসির ক্ষেত্রেও দেখেন এদেরকে বানায় দেয় টেকনিশিয়ান, অথচ আরএসি খুব গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট। টেকনিশিয়ান হিসেবে সার্কুলার মানে 5 পাস, হ্যাঁ বিএসসি পাস, এখন কি এসি টেকনিশিয়ান, এটা কি মানানসই? সেটাই তো। তাও কি এসি টেকনিশিয়ানের পরে আবার জুনিয়র সিনিয়র এসি টেকনিশিয়ান, তারপরে যদি 5 বছর 7 বছর যা, কোন সময় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পাইবো, নাইলে নাই। তাইলে এই যে মানে সমস্যাগুলা, এগুলা কে দেখবে? এরপরে আরেকটা প্রবলেম মেয়েদের ক্ষেত্রে দেখেন, এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে তারা তো আজও কি কোথাও ঢুকতে পারে নাকি পারে না, সেটা হচ্ছে ভাবার বিষয়। বাংলাদেশে কয়েকটা পাওয়ার প্ল্যান্ট আছে যেখানে মেয়েদেরকে সুযোগ দেওয়া হয়। এর মধ্যে সামিত আছে, এরপরে বারাকা আছে, কয়েকটা কোম্পানি আছে পাওয়ার প্ল্যান্ট মেয়েদেরকে সুযোগ দেয়। আর অন্য যেমন এই যে যেগুলা এই যে ফুড কোম্পানি, কিছু মেয়েদের দেখলাম এখানে মেশিন অপারেটর এই দেয়, তাও মানে কম। হ্যাঁ, তো এই যে মেয়েরা যে ডিপ্লোমা করে বা এরা আসলে ভুক্তভোগী। এখন দেখলাম ওই জেনেক্সে কি করে, মানে ওরা মানে কি একটা অবস্থা, মানে ডিপ্লোমাদের কিভাবে তারা পচাইতেছে, জেনেক্সে লিখে দেয় সরাসরি এসএসসি, এইচএসসি অথবা ডিপ্লোমা, মানে ডিপ্লোমার একটা মেয়েকে নিয়ে কল সেন্টারে কাজ করাবে। হ্যাঁ, তারপর সারাদিন কম্পিউটার নিয়ে বসা রেখে দিবে, অথচ কোনো গুরুত্ব নাই। তো আমাদের আপুরা আলহামদুলিল্লাহ তারাও গিয়ে ওইগুলা চাকরি করতেছে। তো এখন আমাদের অবস্থাটা দেখেন আমরা কোথায় চলে গেছি বা কিভাবে কি হচ্ছে। হ্যাঁ, তো এইলো বিষয়। এই জন্য আমাদের সবাইকেই বলবো যে বিডিজসে সময় দেন। বিডিজসে কিন্তু অনেক, আজকেও আমি দেখছি অনেক মেয়েদের ভালো সার্কুলার আছে, ভালো সার্কুলার, ঠিক আছে, ডিপার্টমেন্ট রিলেটেড অনেক ভালো চাকরি আছে। আপনাদেরকে ঘাটাঘাটি করতে হবে, চেষ্টা করতে হবে, সার্কুলারগুলো পড়তে হবে। হ্যাঁ, মেয়েদের অনেক সার্কুলার আছে, একটু ঘাটাঘাটি করতে হবে। ঘাটাঘাটি করলেই আপনারা সার্কুলারগুলো পেয়ে যাবেন। আচ্ছা, আমি লিঙ্কডইনে চলে যাব, আমরা প্রশ্ন পড়ে নিব, সময় কম। লাস্ট একটা কোশ্চেন ভাই। জি বলেন। অনেক সময় অনেক সার্কুলার আছে, যেমন সাবস্টেশন কোম্পানি আছে বাংলাদেশে, অনেক সাবস্টেশন বা ট্রান্সফরমার রিলেটেড কোম্পানি আছে যেগুলো সেলস এন্ড সার্ভিসিং এ কাজ করে বা প্লাস সার্ভিসিং এগুলা নিয়ে কাজ করে। এখন এইসব কোম্পানিতে গেলে কি আপনার ফিউচার কোনো কিছু সুবিধা করা যাবে কিনা সেলসে বা ইয়াতে ঢুকলে? শুনেন, সেলস কিন্তু খুবই ভালো একটা ডিপার্টমেন্ট। আমি নিজেও মার্কেটিং চাকরি করছি। এখন আপনাকে দেখতে হবে আপনি কোন ক্যাটাগরিতে আছেন। আপনি ডিপার্টমেন্ট রিলেটেডগুলোতে যদি ঢুকেন, যেমন মেকানিক্যাল যারা আছে ওরা যদি বয়লার, কম্প্রেসার, বিভিন্ন মেশিন নিয়ে যদি সেলস ডিপার্টমেন্টে ঢুকতে পারে, আমি 100% বলবো 5 বছর যদি থাকতে পারে, সে ফিল্ডে যারা আছে তাদের থেকে সে ভালো অবস্থানে যেতে পারবে, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। এবার লিফট আছে, তারপর আরও বিভিন্ন মেশিন আছে। ঠিক ইলেকট্রিক্যালে যারা আছে, যেমন সার্কিট ব্রেকার, সাবস্টেশন, তারপর বিভিন্ন ইলেকট্রিক অনেক আছে, হ্যাঁ অনেক কিছু আছে। তো এগুলা যেমন বাংলাদেশে এবিবি আছে, সিমেন্স আছে, এগুলার কিন্তু ডিপো আছে অনেক, বুঝছেন? তো এগুলা আমাদের আসলে আমি সেলস মার্কেটিং তখনই করব যে আমার ডিপার্টমেন্টের সাথে যাচ্ছে কিনা। ইলেকট্রিক্যাল স্টুডেন্ট মেকানিক্যালের একজনের সেলসের চাকরি নিল, যা ওকে সার্কিট ব্রেকার চিনবে বা ওকে সুইচ গিয়ার চিনবে বা সাবস্টেশন কি জানবে?
জানবে না তো। এজন্য যারা সেলস মার্কেটিংয়ে যাইতে যাচ্ছেন অবশ্যই ডিপার্টমেন্ট রিলেটেড সাথে যদি ম্যাচ হয় আপনারা অনেক ভালো কেরিয়ার করতে পারবেন, ভালো অবস্থানে যাইতে পারবেন। যেমন একটা কোম্পানি চেঞ্জ করলে আর কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। আপনি এখন সেলসে আছেন, 2 দিন পরে আবার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথে ঢুকলো, এইভাবে হবে না। একটা টেগে আপনাকে আগাইতে হবে, তাহলে গিয়ে আপনি সবচেয়ে ভালো কিছু করতে পারবেন। কারণ এই যে ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলা, ট্রান্সফরমার যে কোম্পানিগুলা, এরা কিন্তু মার্কেটে কিন্তু অনেক সেলস ইঞ্জিনিয়ার আছে, অনেক, ঠিক আছে। এরা যা দেখবেন যে একটা গেটআপে থাকে, হ্যাঁ, ল্যাপটপ থাকবে, ক্যাটালগ থাকবে, ব্যাগ থাকবে, ভালো স্মার্টনেস, বড় বড় এমডি, ডিরেক্টর, ম্যানেজার, হ্যাঁ, যেখানে আপনি যাইতে পারবেন না সেই কোম্পানির আপনার কি বলে ম্যানেজারের সাথে, এজিএমের সাথে, ডিজিএমের সাথে, হ্যাঁ, আপনাকেও আপনি সম্মান দিয়ে কী সুন্দর একটা কিন্তু আপনাকে তো প্রোডাক্ট বিক্রি করতে হবে, কিন্তু কোন প্রোডাক্ট যেটা আপনি বুঝেন, জানেন, এটা আপনি চালাইতে পারবেন, ডিপার্টমেন্টে থাকতে হবে। তাহলে 5 বছর সেলস মার্কেটিংয়ে থাকলে অনেক ভালো করতে পারবেন, অনেক ভালো স্যালারিয়ে বড় বড় কোম্পানিগুলো তো যাইতে পারবেন। সেলস মার্কেটিং যারা আছেন, সেলস। গতকাল যে আপনি সার্কুলার দিছিলেন যে পাওয়ারের, ওখানে বলছিলেন যে যাদের রেজাল্ট যে মানে যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আছি, তা আমরা কি হচ্ছে ওগুলোকে অ্যাপ্লাই? এখন শুনেন, এটা কোম্পানির ডিমান্ড থাকে, বুঝছেন। যেমন কিছু কিছু কোম্পানির ডিমান্ড থাকে যে স্যালারি রেজাল্ট দেখাইতে হবে, হ্যাঁ। আবার কিছু কোম্পানি যে না ভাই দেন, সমস্যা নাই, আমরা এভাবে করায় নিব। এটা আসলে মূলত আমি প্রথমে বলছিলাম, হ্যাঁ, পরে দেখা গেল যে না, এটা হচ্ছে না, এই জন্য আমি ওদেরকে হোল্ডে রাখছি। আমি যারা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টে আছে ওদের সিভিগুলো আমরা নিব, হ্যাঁ, নিয়ে যেগুলো পরিচিত কোম্পানি আছে, যারা ইন্টার্নিং সুযোগ দিচ্ছে বা ইন্টার্নিংয়ের রানিং অবস্থায় বা শেষ হওয়ার ক্ষেত্রে রেজাল্ট আসার আগে সুযোগ দেয়, ওগুলোতে আমরা ট্রাই করবো আর কি, বুঝতে পারছেন। আচ্ছা, আমরা প্রশ্ন পরে যাবো, আমরা লিঙ্কডিনে চলে যাই। আচ্ছা, লিঙ্কডিনে আমরা চলে যাই। লিঙ্কডিন খুব গুরুত্বপূর্ণ বর্তমানে আমাদের বাংলাদেশের জন্য। আপনারা জি বলেন। বিডি অফসে পাওয়ারের সার্কুলার খুব কম হয়, বেশিরভাগই মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল হয়। কাজে আমরা পাওয়াররা কি মেকানিক্যাল ইলেকট্রিক্যালে অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই পারবেন, অবশ্যই অ্যাপ্লাই করে দিবেন, কোনো সমস্যা নেই, অ্যাপ্লাই করে দিবেন। আমি বলি আপনাদেরকে, পাওয়ার মেকানিক্যাল, তারপর হচ্ছে আপনার মেকাট্রনিক্স, অটোমোবাইল, হ্যাঁ, মেরিন, এই 5টা আপনারা কে কি বললো ওগুলা বাদ, যদি লেখেও দেয় যে মেকানিক্যাল হইতে হবে, তারপরও অ্যাপ্লাই করে দিবেন, টাকা লাগতেছে না, হ্যাঁ। এখানে আপনার অ্যাপ্লাই করার রাইট আছে, আপনি করবেন। কি করবেন, আপনাদের সুযোগ নাই, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে হবে না, অ্যাপ্লাই করে দিবেন। আমি তো অন্যরা কাজ করে কিনা জানি না, আমি অনেক চেষ্টা করি, অনেক, আমি সব সময় কম্বাইন করে আমি বিভিন্ন জায়গায়, যেমন অনেক কোম্পানি আছে, যেমন দেখেন এই যে ওয়াইকে, তারপর আরও অনেক কোম্পানি আছে, ওরা কম্বাইন করে প্রশ্ন দেয়, হ্যাঁ, যে ইলেকট্রিক্যাল থেকে কিছু দেয়, মেকানিক্যাল থেকে কিছু দেয়। ও বাবা, আপনারা পরীক্ষা নেওয়ার সময় কম্বাইন করবেন, আর আমার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমার মেকানিক্যাল হইতেই হবে, পাওয়ার হইতে হবে, এইরকম না। এজন্য আপনারা অ্যাপ্লাই করে দিবেন, কোনো সমস্যা নেই, অ্যাপ্লাই করে দিবেন। যেখানে যদি সরাসরি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, হ্যাঁ, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আপনারা একসাথে মিলেমিশে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, একসাথে অ্যাপ্লাই করবেন। কারণ এগুলো নিয়ে আমরা অনেক কাজ করতেছি, আমরা অনেকের কাছে মেসেজ পৌঁছাইতেছি যে দেখেন স্যার, ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ডিফারেন্টটা কি আমাকে বলেন। কোনো ডিফারেন্ট নাই, একটু থাকে, হ্যাঁ, ইলেকট্রিক্যালে অনেক হেভি ইকুইপমেন্ট থাকে, কিন্তু ইলেকট্রনিক্সের সূক্ষ্ম এই যে হেভি ইকুইপমেন্টগুলা, এগুলো কই থেকে আসতেছে? আপনি যখন একটা পিএলসিতে কাজ করবেন বা HMI কাজ করবেন, হ্যাঁ, বা কম্পিউটারে কাজ করবেন, ওইখানে কি ইলেকট্রনিক্স নাই? 100% আছে। আমরা ডিপ্লোমা এমন একটা সেক্টর, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে আমাদের রিলেটেড আছে। আমরা কেমিস্ট্রি পড়ি, আমরা ফিজিক্স পড়ি, আমরা ম্যাথ পড়ি, কি পড়ি না আমরা সব কিছুই পড়ে আমরা ইঞ্জিনিয়ার হই, তাই না? হয়তো আমরা অল্প পড়ি, কিন্তু আমরা তো টাচ করি। তো এইভাবে পর্যন্ত ওদেরকে মেসেজ দেওয়া হয়। তারপরেও কিছু বদমাশদের জন্য এটা সম্ভব হয় না। ওরা এমন একটা পরিবেশ নষ্ট করছে, ওরা শুধু পার্থক্য খুঁজে, না ইলেকট্রিকে আলাদা থাকবে, অমুক। আরে ভাই, কেন আলাদা থাকবে? তো এরা কোথায় যাবে? এরা 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে ঘাস কাটার জন্য, তাদের পরিবার নাই, তাদের কি টাকা পয়সা ইনকাম করার নাই, ওরা কোথায় যাবে?
কত মানে এইরকম অবস্থা। আমি চেষ্টা করতেছি, এমনকি আমি ইচ্ছা করেও দেই, যেমন অনেক নাম বলবো না, অনেক কোম্পানিগুলোতে অলরেডি মেকাট্রনিক্সে কোনো আমাদের কয়েকজন ভাই আল্লাহর রহমতে ওরা ভালো ভালো জায়গায় আছে, মেকানিক্যালের সাথে ঢুকাইয়া দিছি, ওরা এখন ভালো করতেছে মেকাট্রনিক্সের, ওরা অনেকে এই ডিপার্টমেন্ট চিনেও না। তো এইভাবে আমি আস্তে আস্তে, আর পাওয়ারে যারা আছে আপনারা আপনাদের অপরচুনিটি হচ্ছে ইয়েতে ক্যাপটিভ প্ল্যান্টগুলোতে, পাওয়ার প্ল্যান্টগুলোতে, হ্যাঁ পাওয়ার প্ল্যান্ট হচ্ছে যেটা বাণিজ্যিক, যে বড় বড় পাওয়ার প্ল্যান্ট 100 মেগা 200 মেগা, ওটা হচ্ছে বাণিজ্যিক পাওয়ার প্ল্যান্ট, হ্যাঁ। আর ক্যাপটিভগুলো হচ্ছে ফ্যাক্টরির নিজস্ব যেটা, ঠিক আছে। তো আমি দেখছি, আমি তো শুরু থেকেই পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনে আছি, তো আমি দেখছি পাওয়ারের ভাইদের অনেক অবদান, এই যে ডিজেল জেনারেটর, গ্যাস জেনারেটর, হ্যাঁ অনেক জায়গায়, আমি অনেক জায়গায় দেখছি ওরা আছে, বুঝছেন। তো আপনারা একটু ইউটিলিটি যখন সার্কুলার পাবেন অ্যাপ্লাই করবেন, জেনারেটরগুলোতে অবশ্যই বেশি বেশি করে অ্যাপ্লাই করবেন, কারণ এখানে আপনাদের অনেক সুযোগ থাকে, ঠিক আছে, এগুলাতে অ্যাপ্লাই করে দিবেন। আর একবার যদি জেনারেটর বা জেনারেশন সেক্টরে ঢুকতে পারেন, আশা করি আর পিছনে তাকানো লাগবে না আর, কারণ এটা চাকরি সব সময় থাকে। জেনারেটর হয়তো একটু কষ্ট হয়, কিন্তু এটা রিল্যাক্সের চাকরি। আচ্ছা, আমরা একটু লিঙ্কডইনে চলে যাবো, আর কারো প্রশ্ন নিব না, আমরা লিঙ্কডইনে চলে যাব, অনেকে বের হয়ে যাচ্ছে, আমরা লিঙ্কডইনটা শেষ করি। দেখেন, লিঙ্কডইন কিন্তু একটা বাইরে একটা বিদেশি একটা সাইট বলতে পারে, আমি সহজভাবেই বলবো যারা আপনারা বুঝতে পারেন। আমরা কিন্তু এটা সম্পর্কে অনেকে জানি না বা অনেকে জানি। লিঙ্কডইন প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, এটা একটা প্রফেশনাল, হ্যাঁ। আমি এর আগে অনেক পোস্ট করেছি, আমার পোস্টে আল্লাহর রহমতে অনেক ইঞ্জিনিয়ার ভাইরা লিঙ্কডইনে যুক্ত হয়েছে, তারা এখন লিঙ্কডইন ব্যবহার করতেছে, হ্যাঁ। যারা আগে থেকে চিনেন তো ভালো। আমি আস্তে আস্তে আমাদের বিশেষ করে ইঞ্জিনিয়ার জুনিয়র ভাইরা, হ্যাঁ, তারা কিন্তু এই প্ল্যাটফর্মে একদম কম, একদম। তো আমি গত 3-4 বছর ধরে আমি এটা নিয়ে অনেক লেখালেখি করি, এমনকি আমার সাথে প্রায় ফ্রেশার অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার ভাইরা যুক্ত আছেন, ঠিক আছে। আস্তে আস্তে কিন্তু ওরা আসতেছে। তো এখন লিঙ্কডইন যেহেতু এটা মাল্টিন্যাশনাল বা বিদেশি একটা জব সোর্স বা জব প্ল্যাট, আমি এটাকে পড়াশোনার মধ্যে নেই। আমি বিডি জবস এবং লিঙ্কডইন এগুলো সব সময় পড়াশোনা, আমার বাসায় বই আছে, আমি বাসায় বই পড়ি না, কিন্তু এই দুইটা প্ল্যাটফর্মে গিয়ে আমি অনেক পড়াশোনা করি। আমি মেকানিক্যালের সার্কুলারগুলো দেখি অনেক কিছু শেখা যায়, ইলেকট্রিক্যাল সার্কুলারতে অনেক কিছু শেখা যায়। আপনি এখন বয়লার লেগে সার্চ দিবেন বিডি জবসে, দেখবেন বয়লার অনেক কিছু চলে আসবে, হ্যাঁ। জব রেসপন্সকে দেখেন অনেক কিছু পাবেন, ইটিভি লেগে সার্চ দিবেন অনেক কিছু পাবেন। তো এগুলো হচ্ছে আমার পড়াশোনা, আমার দৈনন্দিন পড়াশোনা বিডি জবস এবং লিঙ্কডইন। তো লিঙ্কডইনে লেখালেখি, লিঙ্কডইনে কীভাবে আপনি ভালো একটা অবস্থানে যাইতে পারবেন, প্রথমে আপনার ওইখানেও বিডি জবসের মতো আপনার প্রোফাইল তৈরি করতে হবে, আপনাকে ছবি দিতে হবে, কাভার ছবি দিতে হবে, এরপরে হচ্ছে আপনার ওখানে বিভিন্ন আপনার টাইটেল দিতে হবে, তারপর এডুকেশন দিতে হবে, আপনার ট্রেনিং দিতে হবে, আপনার যে অ্যাচিভমেন্টগুলো আছে ওখানে সুন্দর করে ওদের যে নিয়ম অনুযায়ী সাজাবেন। এখন নতুন অ্যাকাউন্টগুলো একটু কম হচ্ছে, এটা ডিজেবল করে দিচ্ছে, হ্যাঁ, কারণ অনেক ফেক অ্যাকাউন্ট ভরে গেছিলো, তো ডিজেবল করে দিচ্ছে। এখন আবার নতুন একটা ভার্সন আসছে, ওনারা আপনার দিয়ে কি বলে সার্টিফিকেট, আপনার কি ওই পাসপোর্ট দিয়ে এটাকে ভেরিফাই করা যায়, ঠিক আছে, লিঙ্কডইনটা আর কি। তো যেহেতু ওইখানে আমাদের বাংলাদেশের জন্য অনেক আগে সার্কুলার কম ছিল, এখন অনেক সার্কুলার আসতেছে, বিশেষ করে নন ডিপার্টমেন্ট অনেক সার্কুলার আছে ওইখানে। আর ইঞ্জিনিয়ারিং ডিভিশনে ওইখানে আপনি প্রথমে একটা প্রোফাইল খুলবেন, হ্যাঁ, সেটা ইউটিউব দেখে হোক বা কারো সহযোগিতা নিয়ে হোক বা এজেন্সির মাধ্যমে হোক, প্রোফাইলটা খুলবেন। খোলার পরে আপনাদের কাজ হবে ওইখানে সার্চ যে অপশনগুলো আছে, কোম্পানির নাম লিখে যেমন হামিম গ্রুপ লিখতে পারেন, অথবা আপনি সোনাটেক স্কোয়ার লিখবেন। তো লেখার পরে ওইখানে অনেক আপডেট পাবেন আপনারা, স্কোয়ারে কে চাকরি করে বা যাদের প্রোফাইলগুলো আছে ওখানে চলে আসবে, হ্যাঁ। ওইখানে দেখা গেল স্কোয়ারের হবিগঞ্জে যে ফুড ফ্যাক্টরি, হ্যাঁ, স্কোয়ার লেখলে ওদের অঙ্গ প্রতিষ্ঠান সব চলে আসবে। হবিগঞ্জে যারা ওইখানে প্ল্যান ম্যানেজার আছে বা যারা ওইখানে সিনিয়র ইঞ্জিনিয়ার আছে, যাদের প্রোফাইল আছে প্রফেশনাল, ওরা সব চলে আসবে। ওদের সাথে কানেক্ট পাঠাইলেন, ওদের সাথে যুক্ত হইলেন, হ্যাঁ। একটা সময় বিশেষ প্রয়োজন ছাড়া ওদের সাথে কথা বলা যাবে না, অনেকের প্রোফাইল লক করা থাকে, মেসেজ দিবেন, অনেকে আবার বিরক্ত হয়। তো এই জিনিসগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে। আর যেহেতু অনেক কোম্পানি আছে, কোম্পানিগুলো সার্চ করবে, দেশি বিদেশি অনেক কোম্পানি আছে, কোম্পানিগুলো লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, পেজ লাইক ফলো দিয়ে রাখবেন। এরপরে আপনার
এভাবে করলে যখন কোম্পানিগুলো সার্চ দিবেন তখন অনেকেই চলে আসবে, আমি আসবো, আমার মতো আরও অনেকেই আসবে যাদের প্রোফাইলগুলো সুন্দরভাবে সাজানো আছে, ঠিক আছে, যাদের প্রোফাইল আছে ওইখানে আস্তে আস্তে কম বেশি সবাই চলে আসবে। তো সবার সাথে ফেসবুকের মতো বন্ধু হবেন, হ্যাঁ, দেখবেন অনেকে লেখালেখি করতেছে, অনেকে সার্কুলার শেয়ার করতেছে, অনেকে দৈনন্দিন কি অ্যাচিভমেন্ট, এক জায়গায় একটা সোলার প্রজেক্ট হইতেছে, ওইখানে সোলার প্রজেক্টের বিভিন্ন ছবি দিয়ে সুন্দর করে তার অ্যাচিভমেন্ট শেয়ার করলো। এইভাবে মনে করেন যে দৈনন্দিন অনেকের অভিজ্ঞতা শেয়ার করে, অনেক বড় বড় সিনিয়র স্যার ম্যামদের ভালো ভালো এক্সপিরিয়েন্স ওনারা শেয়ার করে। তারপর অনেক স্যারদের ওখানে প্রোফাইল আছে, যেমন প্রাণ আরএফএলের যে বর্তমানে যে এমডি স্যার, ওনার নাম লিখে সার্চ দিলে ওনাকে পেয়ে যাবেন। ওইখানে উনি কবে থেকে ব্যবসা শুরু করছে, ওনার ব্যবসার বয়স কত, বা উনি কী অবস্থানে আছেন, প্রত্যেকের একটা সুন্দর করে সামারি থাকে লিঙ্কডইনে, ঠিক আছে। তো আপনিও একসময় আপনার প্রোফাইলটা সাজাইতে পারবেন। তো এভাবে করে আপনি বর্তমানে হামিম গ্রুপের এমডিকে বা ডিরেক্টর স্যারকে বা হামিম গ্রুপের কী সব মানে মোটামুটি অনেক আপডেট ওইখানে থাকে, বুঝতে পারছেন। তো ওখানে অনেক কিছু পেয়ে যাবেন। অনেক কোম্পানির এইচআররা ওখানে বিভিন্ন সার্কুলার শেয়ার করেন, হ্যাঁ, তারপর ওদের সাথে মাঝে মাঝে কথাবার্তা বললেন বা নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন, হ্যাঁ, যে আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমি এখান থেকে আমি 3 মাসে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট শেষ করেছি, আমি এই প্রজেক্ট কমপ্লিট করেছি। এগুলো যদি সুন্দর করে ভিডিও আকারে বা লিখে যদি শেয়ার করেন, দেখা গেল এখানে একটা অ্যাক্টিভিটিস বাড়লো। কখন কার নজরে পড়ে যান, দেখা যায় যেহেতু এটা মাল্টিনেশনাল একটা সাইট, ওইখানে মনে করেন যে অনেকে জব অফার করে থাকেন, অনেক এইচআররা ওইখানে ম্যান পাওয়ার খুঁজেন, কারণ ওইখানে আপনার বিডিজস বা নর্মালি সিভি থেকে ওইখানে সুন্দরভাবে অনেকের প্রোফাইলগুলো ভালোভাবে সাজানো থাকে। তো একজন এইচআর বা কেউ দেখলে সহজেই বুঝতে পারে যে না, এই ছেলেটা এই মাইন্ডের বা এই ছেলেটা এই কাজে দক্ষ। কিন্তু আপনাকে প্রোফাইলটা ওইভাবে সুন্দর করে সাজায় রাখতে হবে, তাহলে গিয়ে আপনি ওইখান থেকে জবের অফার পাবেন, অনেক সিনিয়রদের সাথে সহজেই যোগাযোগ থাকবে, তারও বিভিন্ন সার্কুলার পাবেন। কিন্তু ওদের সাথে আপনার কানেক্ট থাকতে হবে, আপনিও লেখালেখি করতে হবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেখানে শেয়ার করবেন, ঠিক আছে। তো এইভাবে আস্তে আস্তে যখন আপনার লাইক বাড়বে, ফলোয়ার বাড়বে, একটা সময় আপনি একটা ভালো একটা অবস্থানে যখন চলে যাবেন, দেখা যাবে যে অনেক সিনিয়ররাই আপনাকে জবের অফার করতেছে, বা অনেক দেশি বিদেশি অনেক কোম্পানি ওইখানে অনেক সার্কুলার হয়, যেমন পাকিস্তানি বা ইউরোপের অনেক এইচআররা ওইখানে সার্কুলার শেয়ার করে, তাদের সাথে কানেক্ট হইলেন, তাদেরকে ফলো করলেন, হ্যাঁ, বিশেষ করে পাওয়ার প্ল্যান্ট নিয়ে বিভিন্ন বড় বড় হেভি ইন্ডাস্ট্রি নিয়ে অনেক সার্কুলার হয়, বিদেশি সার্কুলারগুলো ইমেলটা সংগ্রহ করলেন, করে কভার লেটার সহ আপনার সিভি সহ অ্যাটাচ করে মেইলে পাঠিয়ে দিলেন। এ সময় এইভাবে অনেক ভাইরা আমাদের গেছে দেশের বাইরে, ওরা ইন্টারভিউ দিয়ে দেখা যায় শুধু বিমান ভাড়াটা নিজের সব খরচে ওরা নিয়ে নেয়। এটা কম, কিন্তু এটা আস্তে আস্তে হচ্ছে। তো আপনারাও চেষ্টা করবেন নিজের প্রোফাইলটা ওইখানে সাজানোর, ভালো ভালো সিনিয়রদের সাথে ওখানে যোগাযোগ রাখার, ঠিক আছে, কিন্তু কাউকে ডিস্টার্ব করা যাবে না, ঠিক আছে। আর সব সময় দিতে হবে। আপনি ধরেন একটা মিশিং ইনস্টলেশন করছেন, এই মিশিংয়ের A to Z সুন্দর করে একটা সামারি লিখে পোস্ট করে দিলেন, দেখা গেলো অনেক জুনিয়ররা শিখলো বা জানলো, অনেক স্যাররা দেখলো যে না, এই ছেলেটা এই টপিক নিয়ে অনেক ভালো আইডিয়া আছে। তো এইভাবে আস্তে আস্তে আমাদের যোগাযোগ কানেক্টিভিটি বাড়াতে হবে, তাহলে গিয়ে আপনি একটা প্রোফাইল, ভালো যখন একটা প্রোফাইল হয়ে যাবে, তখন আর আপনার চাকরি খুঁজতে হবে না। দেখা গেল আপনার দৈনন্দিনের অভিজ্ঞতা অ্যাক্টিভিটি দেখেই অনেকে আপনাকে জব অফার করবে, অনেক ভালো ভালো আপনি অফার পাবেন। কিন্তু সময়ের ব্যাপার, চেষ্টা করতে হবে যে আজকে লিঙ্কডইনে ঢুকলাম, 2 দিন পর আবার এরকম না, সব সময় যখনই সুযোগ পাবেন, সময় পাবেন, নিজে একটু লেখালেখি করলেন বা অন্যদের লেখাগুলো পড়লেন, ওখানে পজিটিভ মন্তব্য দিলেন যে স্যার এই জিনিসটা এইভাবে না এইভাবে হবে। এইভাবে করে আস্তে আস্তে অ্যাক্টিভিটি লিঙ্কডইনটা আপনারা বেশি করে বাড়াবেন, তাহলে দেখা যায় ওইখান থেকে আপনারা অনেক বেনিফিট হবেন, চাকরিরও সুযোগ আছে, হ্যাঁ। তারপর দেখা গেল অনেক এক্সপিরিয়েন্স যেগুলো আপনি বইয়ে পাবেন না, যেগুলো আপনি কোনো সফটওয়্যারে কোনো অ্যাপসে পাবেন না, ওইখানে এমন পিডিএফগুলো পাবেন, বা ওইখানে এমন অভিজ্ঞতাগুলো আপনারা অর্জন করবেন, তখন একটা সময় দেখবেন যে আপনি অনেক ভালো একটা অবস্থানে যাইতে পারবেন। এজন্য আপনারা লিঙ্কডইনটা প্রোফাইলটা রেডি করবেন, প্রোফাইল রেডি করে ওইখানে আমি যেভাবে বলছি এভাবে কানেক্টিভিটি আস্তে আস্তে বাড়াইতে থাকেন। তো বিডি জবস, লিঙ্কডইন এই প্ল্যাটফর্মগুলোতে সময় দিবেন, ইনশাল্লাহ আপনারা
খুব সহজে ভালো কিছু করতে পারবেন, কিন্তু সময় দিতে হবে, ধৈর্য ধরে সময় দিতে হবে, একদম স্টপ থাকা যাবে না, প্রতিনিয়ত প্রতিদিন চেষ্টা করবেন 2টা 3টা 4টা এভাবে করে করে অ্যাপ্লাই করতে। তাহলে কি আস্তে আস্তে দেখা গেলো আপনার অ্যাপ্লাই সংখ্যাটা বেড়ে গেল, কিন্তু বিরক্ত হওয়া যাবে না আর ধৈর্য হারা হওয়া যাবে না। চাকরি পাওয়ার প্রথম শর্ত হচ্ছে ধৈর্য। আপনি ধৈর্য ধরে লেগে থাকতে হবে, আজ হচ্ছে না কাল হচ্ছে না, এক সময় দেখলেন যে আপনার একটা ইন্টারভিউ কল চলে আসলো, কীভাবে আসলো? ওই যে আপনি লিঙ্কডইনে একটা প্রোফাইল রেডি করা ছিল বা বিডি জবসের প্রোফাইলটা ভালো আপডেট করা ছিল, আপনি জানেনই না। অনেকেই আছে, আমাদের অনেক উদাহরণ আছে, আমাদের হয়তো অনেক কিছু আমরা লিখি না বা আসে না, অনেক যে ভাই আমি তো অ্যাপ্লাই করি না, আমি তো কল পাইলাম, ওই যে তার প্রোফাইলগুলা ওর কোনো এক জায়গায় হয়তো ভালোভাবে সাজানো ছিল, গুছানো ছিল, হয়তো ফিল্টারিংয়ের মাধ্যমে সে ইন্টারভিউ কল পাইছে। এদিকে একজনে সারাদিন অ্যাপ্লাই করে কোনো রেসপন্স পায় না, আরেকজনে ঘুম থেকে উঠা থেকে যে কোম্পানি থেকে কল দিছে, এই হলো বিষয়। এই জন্য এগুলোতে আপনারা যুক্ত থাকবেন, সময়কে কাজে লাগাবেন, আর ইউটিউবে ভালো ভালো জিনিস ভিডিও দেখবেন, পড়াশোনা করবেন, আরও নিজেদের অভিজ্ঞতাগুলো বাড়বে। আর সর্বশেষ যে কথাটা, আপনারা বিভিন্ন কোম্পানি, আমাদের যে বাংলাদেশ যে কোম্পানিগুলো আছে সার্চ দিবেন, টপ কোম্পানিগুলো, গার্মেন্টস কোন কোম্পানির টপে আছে বা ম্যানুফ্যাকচারিং কোন কোম্পানিগুলো টপে আছে, এদের প্রোফাইলগুলো ঘাটাঘাটি করবেন, এরা কোথায় সার্কুলার দিচ্ছে, কিভাবে কি, তো এগুলো লিঙ্কডইনে সার্চ দিবেন বা গুগলে সার্চ দিবেন। এভাবে করে করে আপনাদের কানেক্টিভিটি বাড়াতে হবে। ওই বন্ধু একটা সার্কুলার দিল বা দুলাল ভাই একটা সার্কুলার দিবে, অ্যাপ্লাই করব বসে, তো এরকম না। সব দিক দিয়ে আপনাদেরকে যদি বেসরকারি সেক্টরে যদি কেরিয়ার করতে চান, ভালো একটা অবস্থানে যেতে চান, তাহলে এগুলা নিয়ে প্রতিনিয়ত আপনাকে ঘাটাঘাটি করতে হবে। ওই যে একটাতে অ্যাপ্লাই করলাম চুপ করে বসে থাকলাম, এরকম না। যোগাযোগ ব্যবস্থা বাড়াই দেওয়া, কারো ক্ষতি করা যাবে না, ঠিক আছে? এই হলো বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট খুললে ভাই রেস্ট্রিকশন দিচ্ছে শুধু, এবার করতে লিঙ্কডিন অ্যাকাউন্টে আচ্ছা, মিউট করেন, শব্দ আসতেছে অনেক, মিউট করেন। জি বলেন। লিঙ্কডিন অ্যাকাউন্টের প্রিমিয়াম যে প্ল্যানটা আছে, এটা কি বাধ্যতামূলক নিতে হয় নাকি? না, এটা আপনার ইচ্ছা, এটা আমার তো কোনো প্রিমিয়াম নাই। আমাকে প্রতিনিয়ত ওরা সাজেশন করে যে আপনি প্রিমিয়াম করে এই করে, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু প্রিমিয়াম করলে ভালো, কারণ বিদেশি অনেক মাল্টিনেশনাল সার্কুলারগুলো সাজেস্টে আসে, তারপর অনেক ভালো, এটা করলে ভালো। হ্যাঁ, বাইরের সার্কুলারগুলো বেশি আসে, তারপর মনে করেন এটা মানে এটা খুবই ভালো, প্রোফাইলের ক্ষেত্রে এটা করতে পারলে ভালো। রেস্ট্রিকশন দিচ্ছে হয়তো কোনো উল্টাপাল্টা করছেন, এই জন্য দিচ্ছে। আমি আপনাকে সাজেশন করব কোনো সিনিয়র বড় ভাই অথবা এক্সপার্ট বা এজেন্সি কারো হেল্প নিয়ে, যেহেতু একবার খেয়ে ফেলছেন, তাহলে অন্য কারো সহযোগিতা নিয়ে, হ্যাঁ, হয়তো অন্য কোনো বিকল্প পদ্ধতি করে এটা করতে হবে। কারণ এটা ফেসবুক না যে একটা খুললাম হয়ে গেলো, এরকম না। আমাদের এক পরিচিত এক ম্যাম অনেক ভালো, উনি অনেক অ্যাক্টিভিটিস ছিল, হঠাৎ করে আইডিটা কি হয়েছে, ওনার প্রায় অনেক ফলোয়ার ছিল, অনেক ভালো, এখন উনি আইডি খুলতে পারতেছে না, এখন উনি ফেক নামে আইডি খুলবে, এইরকম অবস্থা। তো যাই হোক, কোনো যারা এগুলো বুঝে এগুলো কাজ করে ওদের হেল্প নেবেন, ইনশাল্লাহ এটা থেকে মুক্তি পাবেন। মানে ভাই মেন আইডি আর ফিরে আসবে না এখন? এগুলো নিয়ে তো কাজ করে, কাস্টমাইজ হয়, কিন্তু এক্সপার্ট কারো হেল্প নিতে হবে। আচ্ছা, কারো যদি লিঙ্কডইন নিয়ে কোনো প্রশ্ন থাকে বলেন, আমরা শেষ করে দিব। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে আমাদের মিটিং এর ইয়েটা। ভাই মেইল সেন্ডের বিষয়টা একটু বলতেন, ওই যে কভার লেটার। হ্যাঁ, আচ্ছা, মেইল, হ্যাঁ, ওইটা লাস্ট জিমেইলে সিভি পাঠানো, এটা একটু বলতেন। আচ্ছা, আর কি কারো কোনো প্রশ্ন আছে এই লিঙ্কডইন নিয়ে? একটা ছোট প্রশ্ন আছে। কি বলেন? হ্যালো, বলেন। জি ভাই, আমার সমস্যা হচ্ছে যে আমার নিজের আগে থেকে একটা বিডি জবস এর অ্যাকাউন্ট খোলা আছে, তারপর আমার লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে। এখন লিঙ্কডইনে অ্যাকাউন্টের পাশাপাশি দেখতেছি ওইখানে আমার বিডি জবস থেকে অনেকগুলো সাজেশন অফার টফার বিভিন্ন সার্কুলার পাইতেছি। তো পরবর্তীতে আমি জানতে পারলাম 2-3 দিন আগে যে আমার ওইখানে আলাদা একটা বিডি জবস এর অ্যাকাউন্ট ওপেন হয়েছে, যেটা আমি ইচ্ছাকৃতভাবে খুলে নেই। অর্থাৎ এখন আমার 2টা বিডি জবস এর অ্যাকাউন্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে আমার কি করার আছে? 2টা, শুনেন,
লিঙ্কডিনে যেটা আছে এটা ওই রকম না, এটা ওরা সাজেস্ট করে দিচ্ছে। এটা বিষয়টা কি আমি বলি, আমাদের অনেক সার্কুলার এখন লিঙ্কডিনে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, লিঙ্কডিনে আপনি সহজে অ্যাপ্লাই করতে পারেন। কীভাবে? আপনি লিঙ্কডিনটা অ্যাকশন হয় বেশি, কারণ প্রতিনিয়ত HR স্যাররা ওইখানে যুক্ত থাকেন, ওইখান থেকে ওইখানে ওনারাও সার্কুলার এখন শেয়ার করেন। তো ওইখানে হচ্ছে আপনার যখন এই লিঙ্কডিনটা আপডেট করা থাকবে বা আপনার PDF সিভিটা আপনার লিঙ্কডিনে আপনি আপলোড দিয়ে রাখবেন, দেখা যায় আপনি ওইখান থেকে সহজেই এক ক্লিকের মাধ্যমে আপনার 2টা প্রোফাইল চলে যাচ্ছে। এটা কোনো সমস্যা হবে না, এটা এভাবে থাক, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? তার মানে আমার 2টা বিডি জবসের অ্যাকাউন্ট থাকতেছে আর হলো গিয়ে লিঙ্কডইনের অ্যাকাউন্টটাও থাকবে। হ্যাঁ, লিঙ্কডিন তো আলাদা, যখন এখানে সার্কুলার পাচ্ছেন এটা রেফারেন্সে অ্যাপ্লাই করতে, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে জি, থ্যাংক ইউ। লিঙ্কডিন নিয়ে কারো প্রশ্ন আছে? আর লিঙ্কডইনে হচ্ছে নাম্বার রেজিস্ট্রেটেড দেখাচ্ছে, মানে রিসিভ কোড আসছে। আপনার কথা আমি বুঝতে পারি নাই। মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে গেলাম, যে অ্যাকাউন্ট আছে না, যে একটা কোড আসে, সেই কোডটা নাম্বারে আসছে। SMS কে আসে না? না। আচ্ছা, ওইখানে 2টা অপশন আছে। এটা সার্ভার সমস্যা। হ্যাঁ, এটা নর্মালি সার্ভারের সমস্যা হয়। আপনি কলে দিয়ে দিবেন, একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, একটু ধৈর্য ধরে কয়েকবার ট্রাই করতে হবে। আবার বেশি আবার করলে আবার আইডি নষ্ট হয়ে যাবে। একটু সময় নিয়ে ওখানে অপশন থাকে, কলে দিয়ে দিবেন। কলে দিবেন, দিয়ে একটু ওয়েট করবেন। দেখা যায় অনেক পরে কল আসে বা মেসেজ আসে, এটা আমারও হয়, এটা নর্মাল। হ্যাঁ, ধৈর্য ধরে করতে হবে। বুঝতে পারছেন? আর কারো প্রশ্ন আছে লিঙ্কডিন নিয়ে? কারো কি প্রশ্ন নেই? নেই মনে হয় ভাই, শেষ করে দেন। আচ্ছা, ইমেলের যে বিষয়টা, আপনারা ফার্স্টে যে সার্কুলারটা হবে, সার্কুলারটা পড়বেন, পড়ে তারপর অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই সিস্টেমটা হচ্ছে আপনি করবেন, ওই প্রথমে আপনার মোবাইলে আপনার সিভিতে যে ইমেলটা আছে না, ওই ইমেলটা আগে দেখবেন লগ ইন করা আছে কিনা আপনার সাথে, ওই জিমেলের সাথে। কারণ আমরা 4-5টা জিমেল ব্যবহার করি। আমরা কি করি, একটা সার্কুলার পাইলে মানে কতক্ষণে আমরা খেয়ে ফেলবো এরকম, কিন্তু যোগফল 0। তো এই জন্য আপনারা ফার্স্টে যে এটা করবেন, সার্কুলারটা দেখবেন, দেখার পরে দেখবেন যে না আমার সাথে ম্যাচ হচ্ছে। আসলে ইমেলের মাধ্যমে বেশিরভাগ ওইখানে ইমেলও ATS সফটওয়্যার ব্যবহার করে, বুঝছেন? দেখা যায় ওখানে ফিল্টারিং হয়। এজন্য মূল বিষয় হচ্ছে সার্কুলার সাথে আমার ম্যাচ হচ্ছে কিনা, বা ওই সার্কুলার অনুযায়ী আমাকে কিছু অ্যাডভান্স কিছু জব রেসপন্সিবিলিটি হোক বা যেভাবে আর কি করলে একটু মিথ্যারও আশ্রয় নিতে হয়, তাও এটা আর কি সিচুয়েশন বুঝে আর কি। ঠিক আছে? তো দেখা যায় যে ওখানে চাইল সাবস্টেশনের এক্সপিরিয়েন্স চাইছে, তো আপনার তো সাবস্টেশন নেই, তো সাবস্টেশন 2-1টা অ্যাড করে দিয়ে ওই অনুযায়ী আপডেট করে সিভিটা দরকার হলে দিলেন, তাহলে বুঝতে পারলো যে না সাবস্টেশনে ওনার টাচ আছে আর কি। তো এইভাবে একটু টেকনিকে করতে হবে আর কি। আচ্ছা, তো ইমেলটা করার পরে আপনারা ফার্স্টে আগে দিবেন না, কোম্পানি ইমেল দিবেন না। দেখা যায় ভুলে পড়ে গেল, সিভি ছাড়াই একবার চলে গেল, এটা করবেন না। প্রথমে আপনার তো ওই ইমেলটা, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, প্রথমে ইমেলটা ঠিক রাখবেন জায়গা মতো, রাখার পরে সাবজেক্টে আপনি লিখে দিবেন কোন পজিশন, এটা খুবই গুরুত্বপূর্ণ, কোন পজিশনের জন্য ওরা আপনাকে নিবে। বা অনেক সময় দেওয়া থাকে না, যেগুলো দেওয়া থাকে না ওগুলোতে আপনি অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ সাব অ্যাসিস্ট্যান্ট, যদি আপনি ফ্রেশার হন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিয়ে, কারণ নর্মালি অনেকগুলো কোম্পানি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিয়ে শুরু করে। আর ফার্মাসিক্যালগুলো ওগুলো জুনিয়র অফিসার বা জুনিয়র ইঞ্জিনিয়ারিং অফিসার, হ্যাঁ, এই পজিশনগুলো ওরা করে আর কি, ফার্মাসিক্যালগুলো আর কি, এই পজিশনগুলো রাখে ডিপ্লোমার জন্য। আর নর্মালি যে কোম্পানিগুলো ওগুলো দেখা যায় আপনার এই পোস্টে দিলে হবে। আর BHC যারা ওরা ইঞ্জিনিয়ার, সরাসরি ইঞ্জিনিয়ার বা ট্রেনিং ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার দিয়ে করে ফেললেন আর কি। ঠিক আছে? যদি সাবজেক্ট কোনো কিছু লেখা না থাকে, ঠিক আছে, আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী ওইভাবে দিয়ে দিলেন। তো সাবজেক্টের কাজ শেষ। তারপর হচ্ছে আপনার এই যে আপনার কি বলে এই যে এই পরে হচ্ছে আপনার আগে থেকে সিভিটা আপনি সেট করে রাখবেন। ঠিক আছে? সিভিটা যেন PDF আকারে হয়।
তারপর হচ্ছে আপনার আমাদের যে সাবজেক্টের পরে যে অংশটা আমাদের যে অনেক ফাঁকা থাকে, তো ওইখানে আপনার কভার লেটার ইয়েটা তুলে দিবেন। তো কভার লেটারটা হচ্ছে আপনার প্রফেশনাল কাউকে দিয়ে করিয়ে নেবেন, অথবা নিজে নিজে তৈরি করবেন। কিভাবে করবেন, ডিয়ার স্যার লিখে আপনার এডুকেশন দিয়ে শুরু করবেন। হ্যাঁ, আপনি কোথায় পড়াশোনা করেছেন বা আপনার কী কী অ্যাচিভমেন্ট আছে এগুলো একটু দিলেন। দেওয়ার পরে যদি জব এক্সপিরিয়েন্স থাকে, জবে আপনার কী কী দায়িত্ব, মানে মূল বিষয়গুলা, মূল টপিকগুলো ওইখানে দেওয়ার পর তারপর থ্যাঙ্কস রিগার্ডস দিয়ে তারপর আমরা কভার লেটারের কাজ শেষ। তারপর হচ্ছে আপনার পিডিএফ সিবিটা আপনি করবেন, ওই এখানে অ্যাটাচ করবেন, একটু ফাঁকা রেখে করবেন। করার পরে যদি ছবি পারেন ছবি দিলেও ভালো, বা অনেকে দেখা যায় এই সিবির সাথে ওর সার্টিফিকেট আরও বিভিন্ন কিছু অ্যাড করে দেয়। এটা আসলে না দিলেও ভালো, দিলে ভালো, না দিলে যে ক্ষতি হবে এরকম না। তো পিডিএফ সিবিটা দিয়ে দিবেন। দেওয়ার পরে তারপর কোম্পানির যে সাবজেক্ট ইমেল আছে ওই ইমেলটা বসায় দিবেন। দেওয়ার পরে আপনারা অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পর তারপর আপনার কাজ শেষ, ঠিক আছে। তো মেল টেল পরে অপেক্ষা করবে মেল টেল করে কিনা, বা মাঝে মাঝে দেখা যায় কিছুদিন পর, বা যদি ওই সার্কুলারটা আসলে আপনার সাথে ম্যাচ হয়ে থাকে তো ওখানে নক দিবেন যে স্যার আমি অমুক তারিখে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, তো স্যার এই বিষয়ে যদি একটু, তখন এটা পজিটিভ, এটা যে কেউ মাইন্ড করবে এরকম না। যারা সবসময়, যেসব কোম্পানি সবসময় মেল চেক করে, মেইলে খেয়াল রাখে, হ্যাঁ, ওরা অবশ্যই আপনাকে ফিডব্যাক দিবে। অনেক সময় অনেক কোম্পানি অটোমেটিক রিপ্লাই চলে আসে, আবার অনেকে দেখা যায় নিজ থেকেও রিপ্লাই দেয়। এটা যার মন মানসিকতার উপর, ঠিক আছে। কিন্তু এটাও একটা সোর্স, হ্যাঁ, এটাকে আপনার অবহেলা করলে হবে না যে আমি মেলে রিপ্লাই পাই না, দূর আমি অ্যাপ্লাই করবো, এটা করা যাবে না। এটাও একটা সোর্স, ঠিক আছে। আপনার জবের অনেকগুলো সোর্স রাখতে হবে, এর মধ্যে বিডি জবস একটা, লিঙ্কডিন একটা, ইমেল একটা, বন্ধু বান্ধবের মাধ্যমে সিভি, এটাও একটা সোর্স। ইসিবিতে সিভি দিলে এটাও একটা সোর্স। আমরা যখন মাছ ধরতে যাই, হ্যাঁ, অনেকগুলা পদক্ষেপ নেই, কেউ বসি দিয়ে মাছ ধরে, কেউ জাল দিয়ে ধরে, কেউ কারেন্ট জাল দিয়ে ধরে। তো এইরকম সিভিটা ঠিক একইভাবে সব জায়গায় ছড়ায় ছিটিয়ে রাখবেন আপনার প্রোফাইলটা। ইনশাল্লাহ এক জায়গা থেকে আপনার মাছ আপনি ধরতে পারবেন, ঠিক আছে। এক জায়গায় না, যদি আপনি একটার উপর নির্ভরশীল থাকেন, দূর আমার ভিডিও হচ্ছে না, বাদ ইমেল হচ্ছে না, বা দূর হবে না, এই শেষ, হ্যাঁ, আপনি আর প্রাইভেট সেক্টরে কিছু করতে পারবেন না, শেষ। তো আপনাকে ধৈর্য ধরে প্রত্যেকটা সোর্সে, যারা জবে আছে ওদেরকে একটু ডিস্টার্ব দিবেন, ওদের সাথে একটু কথা বলবেন, হ্যাঁ, তো খোঁজখবর নেবেন। তো এইভাবে সবার সাথে একটা কমিউনিটি তৈরি করতে হবে। আর এখন ফেসবুকে অনেকেই আছে সিবি নিয়ে কাজ করে বা সার্কুলার নিয়ে কাজ করে, ওদের সাথেও যোগাযোগ রাখবেন, হ্যাঁ। অনেক ভালো ভালো পেজ আছে, গ্রুপ আছে, ওদেরকেও ফলো আপ করবেন। তো এক জায়গায় যে একজনের উপর বা এক জায়গার উপর নির্ভরশীল থাকবেন না। জবের জন্য সবার কাছে যাবেন, কোনো সমস্যা নেই, এটা গেলে লজ্জা নাই, হ্যাঁ। কিন্তু আপনার দুর্বলতা শেয়ার করা যাবে না কারো কাছে, এটা হচ্ছে মূল বিষয়। যে ভাই বা স্যার আমার এই অভিজ্ঞতাগুলো আছে, এখন আমি অনেকে দেখি ওই যে বলে যে আসলে কি বলবো, যে আমার ওয়াইফ অসুস্থ, আমার মানে বিভিন্ন কথাবার্তা বলে, এগুলো আসলে ঠিক না, ঠিক আছে। মানুষের দুঃখ কষ্ট মিলিয়ে মানুষের জীবন। তো আমরা মানে এমন একটা অবস্থা, আমাকে তো অনেক গালাগালি করে, আমার যে সমস্ত খারাপ ভাষায় গালাগালি দেয় ইনবক্সে, কি বলবো আপনাদের। তারপর অনেকে আবার করে ওই দুঃখ প্রকাশ করে, নতুন বিয়ে করছে, বা এগুলো আরও ইন্টারনাল অনেক বিষয় থাকে আর কি। তো এইভাবে আসলে দুঃখ শেয়ার করা যাবে না, কারণ বর্তমানে রিজিক তো কন্ট্রোল করেন সৃষ্টিকর্তা, আমাদের চেষ্টা করতে হবে। একজন ভাইকে আপনি বলতে পারেন যে ভাই যদি কোনো স্কোপ থাকে, কোনো সোর্স থাকে একটু দেখেন ভাই, এভাবে হয়তো বলতে হয়। কিন্তু তার কাছে আপনার দুঃখ শেয়ার করলে আপনাকে চাকরি দিয়ে দেবে এরকম না। তো এগুলো একটু সবাই খেয়াল রাখবেন। দুর্বলতা এক সৃষ্টিকর্তা ছাড়া কাউকে শেয়ার করা যাবে না, ঠিক আছে। তো সবাই যার জায়গা থেকে চেষ্টা করেন, আর ধৈর্য ধরতে হবে, আর বিরক্ত হবেন না যে আমি ইমেলে পাচ্ছি না। আমাদের অ্যাডমিনের সাইফুল ভাই ছিল খুলনা পলিটেকনিক্যালের, তাকে আমি দৈনিক 20-30টা করে ইমেল দিতাম, আগে এই 5-6 বছর আগের কথা, ঠিক আছে। সে সাইফুল ভাই এখন ডেল্টা এলপিজিতে আছে, অনেক ভালো স্যালারি, ভালো সুযোগ সুবিধায় আছে। তো এইভাবে এক সময় উনিও বিরক্ত হইতো না, প্রতিদিন, বুঝতে পারছেন, 20-30টা ইমেল অ্যাড্রেস মিলাই দেওয়া কিন্তু কম কথা না, আমি তারা দিতাম, সে মাঝে মাঝে এখনও বলে। তো এরকম চেষ্টা ধৈর্য হারা হতে হবে না, চেষ্টা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে, তাহলে গিয়ে ভালো কিছু হবে। আর কারো যদি একবারে বেশি সমস্যা থাকে, আপনারা করবেন বন্ধু বান্ধবের থেকে বা আত্মীয়স্বজন থেকে টাকা পয়সা নিয়ে চলেন,
হ্যাঁ চলে আস্তে আস্তে পরে জবে ঢুকলেন, দিয়ে দিলেন। কিন্তু এই যে অনেকে দেখলাম টাকার জন্য, গাড়ি ভাড়ার জন্য ইন্টারভিউ দেয় না, দূর আমি থাকি রাজশাহী, আমি আবার যাবো, দূর চাকরি না, এগুলো করা যাবে না। আমার কিন্তু দেশের বাড়ি সিলেট, সুনামগঞ্জ, ছাতকে, অনেক দূরে। হ্যাঁ আমি ঢাকা চিনতাম না এক সময়, কত যে পরীক্ষা দিছি আইসা আমি জানি, কত টাকা যে কত কুরিয়ার করছে, কত করছি, তাইলে আমি আমার অবস্থান পরিবর্তন করতে পারছি। তো আপনারাও এই যে চাকরি হবে না, এই যে আমাদের পোলাপানটা এখন অ্যাডভান্স, মানে মেজাজ গরম হয়ে যায়, ভাই ওখানে স্যালারি কেমন দিবে, ভাই ওইখানে কতদিন চাকরি, বিভিন্ন প্রশ্ন। আরে ভাই একটা ইন্টারভিউ বোর্ড, প্রত্যেকটা কোম্পানির একটা পলিসি আছে, একটা ইন্টারভিউ বোর্ড, অনেক কিছু। আমি যদি এমডিও হই তারপর তো আমি বলবো না, কারণ ইন্টারভিউ বোর্ডে কী হয় না হয় কিছু কেউ বলতে পারবে না, তাই না? তো এই জন্য আপনারা পরীক্ষা দেবেন, অ্যাটেন্ড করবেন, যাবেন, এটাও একটা অভিজ্ঞতা। এই যে সময়টা ইনভেস্ট করেছেন, সাপোজ একটা ছেলে রাজশাহী বাড়ি, হ্যাঁ সে ঢাকাতে এসে ইন্টারভিউ দিল, এই যে সে একটা নিয়ত করছে, ভাই নিয়তে এত বরকত ভাই, কি বলবো আপনাদের। তো এই যে সে নিয়ত করছে, সে মার থেকে হোক, বাবার থেকে হোক, বন্ধু বান্ধব থেকে হোক, টাকাটা সংগ্রহ করে গাড়ি ভাড়া দিয়ে আসছে, ঢাকাতে আসছে। হ্যাঁ সে কিন্তু অনেক আশা ভরসা নিয়ে আসছে। এই যে এখানে আসছে, তা দেখা গেলো যে সে রিটার্ন পরীক্ষা ফেল মারছে, নাহলে দেখা গেলো কোম্পানি ইন্টারনালভাবে নিয়ে নিল। কিন্তু এই যে সে আশা করে টাকা পয়সা খরচ করে সময় করে আসছে, আল্লাহ কি দেখে নাই? অবশ্যই দেখছে। এই যে কষ্ট পরিশ্রম, অন্যের থেকে টাকা নিয়ে আসা ইন্টারভিউ দিল, এই যে ইনভেস্টটা আল্লাহ তাআলা অন্য একটা কাজ দিয়ে তাকে দিয়ে দিবে। এখন আমি যদি অ্যাপ্লাই না করি, আমি যদি চেষ্টাই না করি, আমি যদি ইন্টারভিউ না এসে দিই, তাহলে আল্লাহ দেখবে এই ছেলের মধ্যে তো কোনো আগ্রহ নেই, চেষ্টা নেই। আল্লাহ তাআলা যে আপনাকে দিবে, আপনার ইনভেস্ট কি আছে? কিছুই তো নাই, আপনি খালি অন্যের উপর নির্ভরশীল। আপনি ইনভেস্ট করেন, সময় ইনভেস্ট করেন, এই যে যাচ্ছেন আইলেন, আশা ভরসা নিয়ে আইলেন, এটা একটা ইনভেস্ট। হ্যাঁ এটা আল্লাহ তাআলার কাছে সেফ থাকবে। হয়তো আপনি এই কোম্পানিতে হচ্ছে না, হয়তো আল্লাহ তাআলা আরও সহজভাবে এই ইনভেস্টের কারণে অন্য জায়গা থেকে আপনাকে এটা দিয়ে দিল। তো এইগুলো আমাদেরকে বুঝতে হবে, ফিল করতে হবে, আমরা পরিশ্রম করতে হবে। আমরা অ্যাডভান্স হয়ে যায়, ওখানে কি হবে না হবে, যাবো না, এই সেই, এতে করে কত যে অপমানিত হয়েছি আমি। অনেকে ইন্টারভিউ যাবে, ইন্টারভিউ আগে যে হ্যাঁ আমি আসছি যাবো, অত 10 মিনিট পরে কোথায় আমি তো যাইতে পারিনি, এইরকম। তো এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আর লেগে থাকতে হবে। আর পরিবার তো আসলেই বলবে অনেক কিছু, যে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষে চাকরি হচ্ছে না, এগুলো বলবে। হ্যাঁ এগুলো কমন, বুঝতে পারছেন, বর্তমানে এগুলা বলবে, এগুলো কমন। যারা ছেলে আছেন আমি সবাইকেই বলি, আপনারা যদি চাকরি না পান, রংপুরে থাকেন বা দিনাজপুরে যেখানে থাকেন, হ্যাঁ টাকা পয়সা কারো থেকে হোক ইনভেস্ট করে নিয়ে গাজীপুরে চলে আসেন, ঢাকায় চলে আসেন, আইসা আমাদের সাথে যোগাযোগ রাখেন, ঠিক আছে? আর নিজেও চেষ্টা করেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, যেহেতু দেশ এখন নর্মাল হয়েছে, এর আগে আমাদের অনেক রেকর্ড আছে এগুলো। হ্যাঁ আমাদের অনেক ভাইরা এভাবে রিস্ক নিয়ে ওরা আসতো, হ্যাঁ আর একটা না একটা কিছু করতো, করে 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 তারা ভালো ভালো জায়গায় আছে। তো ওই রংপুরে বসে বসে আসলে সম্ভব না, বুঝছেন। এক ছেলে ফোন দিলাম, কী অবস্থা, ভাই একটা ইন্টারভিউ কল পাইনি, এখন আসবো না। এই যে সে কিন্তু ঢাকায় যদি আসতো, তাইলে সে তার ফোকাস থাকতো না, আমি ঢাকায় আছি, টাকা পয়সা নেই, আমাকে চেষ্টা করতে হবে। এই যে রংপুরে আছে, বাড়িতে আছে, হ্যাঁ 3 বেলা খাচ্ছে, হ্যাঁ ইন্টারভিউ কল পাইলে যাব, সে কিন্তু ব্যালেন্স হচ্ছে তার, হ্যাঁ মাইনাস হচ্ছে, ব্যালেন্স হচ্ছে না। তো ফোকাসে থাকতে হবে, ফোকাসে না থাকলে আসলে সম্ভব না। হ্যাঁ যেহেতু ইঞ্জিনিয়ার হয়েছেন বা পড়াশোনা করেছেন, অবশ্যই আল্লাহ যদি বাঁচায় রাখে, একদিকে না আজ না কাল ইনকাম করবেন, এটা 100%। যদি মারা যান সেটা আলাদা বিষয়। এজন্য আমাদের চেষ্টা করতে হবে, আর শহরগুলোতে আসতে হবে, বড় বড় শহরগুলোতে আসতে হবে, তাহলে গিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন, আগাইতে পারবেন। এটা হচ্ছে আমার সর্বশেষ কথা। যাই হোক, কারো যদি কোনো প্রশ্ন থাকে বলেন, আমরা শেষ করে দিব, অনেক রাত হয়ে গেছে। ভাই কভার লেটারতে টেস্ট করে দাও নাকি? জি বুঝি নাই। বললাম যে ভাই কভার লেটারটা কোথায় দিব আর কি? কভার লেটারটা ইমেলের বডি আছে না, বডি, জি জি, ওই যে ফাঁকা জায়গাটা, ওটাকে বডি তো বলে, ওইখানে দিবেন। ওখানে সুন্দর করে আন্ডারলাইন বা সব কিছু মিলিয়ে দিবেন। অনেকে এমন কপি করে আগা মাথা কিছুই থাকে না। কম্পিউটার দিয়ে বা ল্যাপটপ দিয়ে করলে ভালো, বা মোবাইলটা একটু রোটেশন করে দিবেন। অনেক সময় দেখা যায় কিছু সেন্টেন্স বাদ পড়ে যায় বা করে যায়, এগুলা হয় আর কি, মিলিয়ে দিবেন। ওকে ভাই, ধন্যবাদ, বুঝতে পারছি।
আসসালামু আলাইকুম দুলাল ভাই। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা প্রশ্ন, মানে বড় সড়ো না, প্রশ্নটা হচ্ছে মনে করেন আমরা যখন ইন্টারভিউ রুমে ঢুকবো, আমাদের সালাম দিয়ে তারপর মানে বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হওয়া উচিত, তারপর পোশাক আশাকের বিষয় একটা আছে, আর মূলত হচ্ছে আমার বডি ল্যাঙ্গুয়েজের বিষয়ে কোয়েশ্চেন। এর আগে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, এখানে আমি পার্সোনালি আমার মনে হয়েছে যে আমার বডি ল্যাঙ্গুয়েজটা ওইভাবে প্রেজেন্ট করতে আমি পারিনি, তো আমি আপনার থেকে একটু পরামর্শ চাচ্ছি। এখন কোনো একটা ইন্টারভিউতে যাওয়ার আগে অবশ্যই আমাকে আগে প্রিপারেশন নিয়ে যেতে হবে। 1 নাম্বার আমি যেটা সবাইকে বলি, 1 নাম্বারে প্রথমে যদি ফ্রেশার থাকেন বা এক্সপিরিয়েন্স যাই থাকেন না কেন, প্রথমে প্রথমে নিজের সম্পর্কে একটা আইডিয়া নেবেন। নিজের সম্পর্কে আইডিয়া বলতে আপনার, আমি একটু ব্যাখ্যা দিয়ে বলতেছি, কেউ আবার বিরক্ত মনে করেন না, জাস্ট বোঝানোর জন্য আর কি। তো প্রথমে নিজে একটু প্রিপারেশন নেবেন, হ্যাঁ, কোথায় পড়াশোনা করেছেন বা কিভাবে আপনি কালকে উপস্থাপন সামারি তৈরি করবেন, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার ট্যালেন্টেড বলে বা যাই বলে আর কি, এগুলো সামারি তৈরি করবেন যে আমি আগামীকালকে গিয়ে আমি কি, আসলে আমরা গুরুত্ব দিই না, বুঝছেন, আমরা পোলাপান্ডা এত মানে কি বলবো, আমরা গুরুত্ব দেই না। কালকে তার ইন্টারভিউ তার রিজিক্ট বন্টন হবে যেখানে, সে তাও ওটাকে গুরুত্ব দেয় না। তো আপনি ফার্স্টে নিজের সম্পর্কে একটু আইডিয়া নেবেন, নেওয়ার পর তারপর কোম্পানির প্রোফাইল সম্পর্কে, আপনি যে পজিশনে যাচ্ছেন ওই পজিশনটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, এর আসলে ওজন কত বা দায়িত্ব করার পর সকালবেলা যাবেন, 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে চলে যাবেন, হ্যাঁ, ওই যে ইন্টারভিউ বোর্ডে যে কোনো কোম্পানি 1 ঘন্টা আধা ঘন্টা আগে চলে যাবেন। যাওয়ার পর ওইখানে ফার্স্টে যদি সিকিউরিটি পয়েন্টে যদি কোনো ডাটা থাকে, ডাটা কমপ্লিট করার পর আর ড্রেসটা আপনার ফর্মাল ড্রেস থাকবে, হ্যাঁ, আপনি কালো বা সাদা জুতা পরেন, কোনো সমস্যা নেই, আপনাকে কালো প্যান্ট পরতে পারেন বা সাদা প্যান্টও পরতে পারেন, যা ফর্মালিটি যেন মেনটেন থাকে। আর আপনি অনেক সাদা পরে গেলেন, আবার দেখা গেলো অনেক সাদা জুতা পরে, এরকম না। আপনাকে এটা তো আসলে কমন বিষয়, আপনি কিভাবে নিজেকেই করবেন, ফর্মাল ড্রেসে যাবেন, একদম নর্মালিভাবে আপনি যাবেন। আপনি যদি পলিটেকনিক্যালে পড়ে থাকেন বা বিএসসি করে থাকেন, আমাদের ফাইনাল যখন 8ম সেমিস্টারে বা যখন আমরা করি, তখন কিন্তু আমরা একটু সুন্দর হয়ে যাই। তো ওই জিনিসটা ওইভাবে আর কি যাবেন, আগে ফর্মাল ড্রেস আপ পরে। তারপর যখন আপনার সিরিয়াল আসলে আপনি গেলেন, যাওয়ার পর নর্মালি যাবেন, যাওয়ার পর তো সালাম কালাম দিবেন, দেওয়ার পর যদি বসা অনুমতি নেবেন, বসার পর তারপর আপনি আপনার চোখের ইয়েটা, আপনি যারা থাকবে 5 জন থাকুক 2 জন থাকুক, সরাসরি ওদের দিকে তাকায় থাকবেন আর একদম নর্মাল থাকবেন, একদম টাইট, মানে বুক ফুলে থাকা যাবে না, টেবিলে হাত দিয়ে রাখা, একদম নর্মাল, হাত দুইটা নিচে দিয়ে একদম নিষ্পাপ এরকম থাকবেন। থাকার পরে তারপর ওনারা যেভাবে কথা বলবে, প্রত্যেকটা পয়েন্ট আকারে কথাবার্তা বলবে, অ্যাডভান্স কিছু বলবেন না, এক্সট্রা কিছু বলবেন না, যেগুলো পারেন ওগুলো বলবেন, যেগুলো পারবেন না সরি স্যার দুঃখিত, ঠিক আছে। তো এইভাবে নর্মালভাবে আপনাকে নিতে হবে, হ্যাঁ, আমি কি পড়বো ওইগুলা কিছু না, জাস্ট আপনাকে নিয়ত ঠিক রেখে একদম নর্মালভাবে আপনাকে সব কিছু মেনটেন করে যেতে হবে, এগুলোই। এইভাবে করলে আশা করি সমস্যা হবে না, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। কভার লেটারটা কি পিডিএফ আকারে দিলে সমস্যা হবে? শুনেন, বিদেশি কোম্পানিগুলোতে পিডিএফ দিবেন, আর বাংলাদেশের কোম্পানিগুলোতে জাস্ট ওই বডির মধ্যে লিখে দিবেন, হ্যাঁ, আর শুধু জাস্ট পিডিএফ সিবিটা দিবেন। আর বড় মাল্টিনেশনাল কোম্পানিগুলোতে সিবিও দিবেন, কভার লেটার আলাদাভাবে দিবেন, আর বডির মধ্যে তো লিখে দিবেনই, বুঝতে পারছেন? আচ্ছা, আর কি কারো কোনো প্রশ্ন আছে? আমরা শেষ করে দিব। নীরব কতজন আছে? নীরব কতজন আছে এখন? ভাই 25 জনের মতো শেষ করে দিই। কত? 20 জন আছে মনে হয় মেবি। আচ্ছা, আর আজকের ক্লাসটা এটা রেকর্ড করা হয়েছে, ঠিক আছে? আপনারা আমাদের ইউটিউবে পেয়ে যাবেন এটা ইনশাআল্লাহ। স্যার একটা প্রশ্ন বলেন। সিবি আর কভার লেটার একসাথে যেটা থাকে, ওইটা কোন ক্ষেত্রে ব্যবহার করব? আপনার কথা ডাবল আসতেছে, একটু অফ করে আবার অন করেন। বলেন স্যার, ওই যে সিবি আর কভার লেটার একসাথে যেটা থাকে, ওইটা কোন ক্ষেত্রে ব্যবহার করব?
এটা হচ্ছে আমি বিদেশি যে কোম্পানিগুলো আছে মাল্টিনেশনাল ওয়াইকে বা আরও যে কোম্পানিগুলো আছে ওগুলাতে আপনারা এটা মেনটেন করবেন। আর বাংলাদেশের কোম্পানিগুলোকে বডির মধ্যে লিখে দিবেন আর জাস্ট সিবিটা পাঠিয়ে দিবেন, বুঝতে পারছেন? জি স্যার, ধন্যবাদ। কারণ ওনারা তো আপনার মিট করেন, আপনি মিট করেন। আচ্ছা, কারণ ওনারা তো আপনার বাংলাদেশের যে যারা এগুলো নিয়ে কাজ ওনারা তো আপনার ইমেলে বডির মধ্যে আপনার তথ্য পেয়ে যাচ্ছে। আর মাল্টিনেশনাল কোম্পানিগুলো ওনারা একটু ঘাটাঘাটি করে এগুলো নিয়ে অনেক ইস্যু থাকে তো এই আর কি। আচ্ছা, তাইলে আমরা শেষ করে দেই, রাত অনেক হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। আর আপনারা আজকের এই আপনারা মিটিংটা ইউটিউবে পাবেন, আমাদের লিঙ্ক দিয়ে দিব না আপনাদেরকে, আপনারা ওইখান থেকে দেখে নিয়েন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। আর আমরা চেষ্টা করব সামনে আরও কিছু বিষয় নিয়ে আসার, ঠিক আছে? ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে সময় দেওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য। এটা খুব ভালো লাগলো, আমারও ভালো লাগলো। আর সামনে আরও অনেক কিছু শেয়ার করব, যাতে করে আপনারা খুব সহজে খুব তাড়াতাড়ি বেসরকারি সেক্টরগুলোতে ঢুকতে পারেন, পাশাপাশি বিদেশি সার্কুলারগুলো যাতে ঢুকতে পারেন, এই হলো বিষয়। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকে, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? নীরব কতজন আছে? নীরব 10-12 জনের মতো। আচ্ছা, এই 10-12 জনের কাছে আমার একটা মেসেজ, দেখেন আপনারা ইতিমধ্যে জানেন কিন্তু অনেকে আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছে। তো যারা আমাকে চেনেন তো চেনা, যারা চেনেন না হয়তো তাদের কাছে আমি অজানা। তো অনেকে মনে করছে যে আপনাদের যে আজকে যে বিষয়গুলো শেয়ার করলাম, হয়তো অনেকে মনে করছে আমরা আপনাদের কাছে হয়তো বিভিন্ন কোর্স নিয়ে আসবো, টাকা পয়সা ইস্যু থাকবে। আসলে আপনারা যারা ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, এই জন্য আমি এটা রেকর্ড রাখছি, যাতে করে কেউ কোনো বিভ্রান্তি করতে না পারে। কারণ আমার অনেক কিছু তো আবার ভাইরাল হয়ে যায়, ভাইরাল করে ফেলে কিছু মানুষ, যে ও আবার কি ধান্দা শুরু করছে, এই সেই বিভিন্ন কথাবার্তা। তো আমার কাছে যেগুলো ছিল, আমাদের ধর্মে বলা আছে যে তুমি যদি কোনো একটা কিছু শিখো বা জানো, এটা প্রচার করো। তো আমি যে বিষয়গুলো আপনাদের সাথে বলছি, অবশ্যই এগুলা বর্তমান প্রেক্ষিতে প্রয়োজন বা দরকার। তো যদি কোনো ভুল টুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আশা করি আপনারা ছিলেন পুরোটা জুড়েই, এখানে দেখছেন আসলে আমরা কোন বিষয়ে কথাবার্তা বলছি। তো এগুলো নিয়ে অনেকে বিভ্রান্ত করবে, এগুলা আপনারা একটু সচেতন থাকবেন, খেয়াল রাখবেন, এই হলো বিষয়। তাহলে সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ আবার কোনো একটা মিটিংয়ে বা কোনো একটা ইয়েতে দেখা হবে। আমরা ইনশাল্লাহ কেরিয়ার বিষয়ে আরও সামনে আরও অনেক প্ল্যানিং আছে আমরা। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার।